আচ্ছা দেখ শোন, যে পড়াচ্ছি আজকে লেবার চ্যাপ্টারের থিওরি গুলো, মানে থিওরি বলতে কি ওই যে শর্ট কোশ্চেন আর কি। বলছে হোয়াই পেমেন্ট অফ ওয়েজেস, ঠিক আছে তো, টু দা ওয়ার্কারকে যে আমরা ওয়েজেসটা পেমেন্ট করি আর কনসিডার অ্যাজ কমপ্লেক্স প্রসেস, মানে জটিল প্রক্রিয়া বলা হয় কেন, ওয়ার্কারকে যে ওয়েজেসটা পে করা হয় এটাকে কেন জটিল প্রক্রিয়া বলা হয়, এটা কোশ্চেন দি ফার্স্ট কোশ্চেন। জটিল প্রক্রিয়া মানে ইংলিশটা যে কমপ্লেক্স প্রসেস কেন বলা হয়। বলছে ইফ মোর ওয়েজেস আর পেড টু দ্য ওয়ার্কারকে যদি আমরা বেশি ওয়েজেস পে করি, দ্য ম্যানুফ্যাকচারার রেইজ অবজেকশন টু ইট, মানে কোম্পানি যারা ম্যানুফ্যাকচার আছে যারা প্রোডাকশন করে তারা অবজেকশন জানায় এর বিরুদ্ধে যদি বেশি ওয়েজেস পে করে। অন দ্য আদার হ্যান্ড ওয়ার্কার ডু নট শো ইন্টারেস্ট ইন ওয়ার্ক ইফ দে আর পেড লেস ওয়েজেস, কিন্তু ওয়ার্কারকে যদি কম টাকা পে করা হয় না, ওরা ওরা তো আগ্রহ দেখায় না কাজের, খুব একটা আগ্রহ দেখায় না। অ্যাজ আ রেজাল্ট দ্য ডিটারমিনেশন অফ ওয়েজ রেট which will satisfy both the worker and the manufacturer is a complicated task, ঠিক আছে, মানে কমপ্লিকেট হয়ে যাচ্ছে, এটা জটিল হয়ে যাচ্ছে। দেখ বেশি ওয়েজেস পে করা একদিকের দিক দিয়ে, প্রথমে কি বলছে, বেশি ওয়েজেস পে করলে কাদের পক্ষে খারাপ, কারা অবজেকশন করছে, আর কম ওয়েজেস পে করলে কারা অবজেকশন করছে, তো এটা কমপ্লিকেট হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে তো। দিস ইজ হোয়াই ইট ইজ সেড দ্যাট পেমেন্ট অফ ওয়েজেস টু দ্য ওয়ার্কার ইজ আ কমপ্লেক্স প্রসেস, এই কারণে যেটা কমপ্লিকেট প্রসেস বলা হয়। ও তুই দেখ তোর বাংলাটাও কি লিখেছে, এটাই লিখেছে, কিন্তু আলাদা কিছু লিখবে না। বলছে শ্রমিকদের বেশি হারে মজুরি দেওয়ার ক্ষেত্রে একদিকে উৎপাদনকারীদের আপত্তি থাকে, অন্যদিকে কম হারে পারিশ্রমিক পেলে শ্রমিকরাও কাজ করতে চায় না। ফলে কি হারে মজুরি প্রদান করলে উভয় পক্ষ সন্তুষ্ট হবে, কিভাবে পেমেন্ট করলে উভয় পক্ষ সন্তুষ্ট হবে, সেটা নির্ণয় করা খুবই জটিল, কমপ্লেক্স, ঠিক আছে, থেকে বলে শ্রমিকদের মজুরি প্রদানের বিষয়টিকে একটি জটিল প্রক্রিয়া করা। ঠিক আছে, বোঝা গেল প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দুটোই বোধ একসাথে পড়বো, বেঙ্গলি ইংলিশ দুটো একসাথে পড়বো, ঠিক আছে তো। বলছে মজুরি প্রদানের পদ্ধতিগুলি মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, ঠিক আছে তো। মজুরি প্রদানের পদ্ধতিগুলো মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কি কি? একটা বিষয় হচ্ছে কাজের জন্য ব্যয়িত সময় আর একটা কাজের পরিমাণ, ঠিক আছে। এবার দেখ ইংলিশটা কি বলেছে, ইংলিশটা কি বলেছে, খুব ভালো লাগবে ইংলিশটা পড়লে। এখানে বলছে দ্য মেথডস অফ ওয়েজ পেমেন্ট আর মেইনলি বেসড অন টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, মানে আমরা যে ওয়েজ পেমেন্ট করি না তার বেসিক্যালি দুটো ফ্যাক্টরই আছে, ঠিক আছে। কি কি? সিম্পল ব্যাপার, এত ভাবতে হবে না। আমরা অঙ্ক করেছিলাম না লেবারে, লেবারে দুটোই অঙ্ক করেছিলাম, বল বেসিক্যালি দুটো অঙ্ক করেছিলাম। কি কি দুটো অঙ্ক করেছিলাম? একটা হেলসের ওয়ান আর একটা টেলর মেরি, তাই তো করেছিলাম। টেলর মেরি কি নিয়ে আলোচনা করেছিল? পিস নিয়ে আলোচনা করেছিল। আর হেলসের ওয়ান কি নিয়ে আলোচনা, সময় নিয়ে আলোচনা করেছিল। আরে এটাই লিখেছে অ্যান্সার, দেখ অ্যান্সার এটাই লিখেছে। বলছে বেসিক আমরা ওয়ার্কারকে যে আমাদের আজকে ধর আমার ফ্যাক্টরি আছে, ওয়ার্কারকে যে পেমেন্ট কাজ করাবো, কাজ করালে ওদেরকে পেমেন্ট করাতে হবে, পেমেন্ট করতে হবে। তাহলে কিসের উপর বেস করে পেমেন্ট করবো? হয় ওরা কতটা সময় কাজ করে তার উপর পেমেন্ট করবো, টাইমের উপর পেমেন্ট করবো, অথবা প্রোডাকশনের উপর। এই তো এখানে কি লিখেছে, টাইম স্পেন্ড অফ ফর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে। ওরা কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য কতটা সময় নিয়েছে, ভাই এই অনুযায়ী পেমেন্ট করবো, মানে যেটা হেলসের ওয়ান বলেছিল। আর একটা কি, ভলিউম আর কোয়ান্টিটি অফ ওয়ার্ক, কতটা কাজ করেছে, ভলিউম আর কোয়ান্টিটি অফ ওয়ার্ক, ঠিক আছে। মনে করার চেষ্টা কর না, পিসের ফর্মুলা কি করেছিলাম, নাম্বার অফ পিস কমপ্লিটেড ইন্টু রেট পার পিস, কতটা পিস কমপ্লিট করেছে। আর ইয়েতে কি ছিল বল, হেলসের ওয়ানে কতটা সময়, টাইম টেকেন, টাইম অ্যালাউন্স। হেলসের ওয়ানে কি আসতো, টাইম টেকেন, টাইম অ্যালাউন্স। টেলর বা মেডিকে কি আসতো, নাম্বার অফ ইউনিট, ইউনিট নিয়ে হতো। সেই জিনিসটা বুঝতে হবে, কিছুই নেই, কোশ্চেন একদম ইজি। 3 নম্বর, হোয়াট টু মিন বাই টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, বা এর চেয়ে সোজা কোশ্চেন কি হবে, এর চেয়ে সোজা কোশ্চেন কি হবে, টাইম রেট সিস্টেম অফ ওয়েজেস। তোরা করে এসেছিস, ওই মনে কর হেলসে বা রোয়ানে যখন অঙ্ক করছিলাম প্রথমে কি লিখছিলাম, টাইম ওয়েজেস লিখছিলাম না। টাইম ওয়েজেস এর ফর্মুলা কি ছিল, টিটি ইনটু আর, ওটাই তো লিখেছি। দেখ কি বলছে, দ্য ওয়েজ পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, দ্য ওয়েজ পেমেন্ট সিস্টেম ইন হুইচ টাইম স্পেন্ড বাই দ্য ওয়ার্কার ফর দ্য জব কনসিডার ফর দ্য পেমেন্ট অফ ওয়েজেস, ইট ইজ নোন অ্যাজ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। একদম সিম্পল কথা বলেছে। বলছে সেই ওয়েজ পেমেন্ট সিস্টেমকে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট বলে, ঠিক আছে। কোনটাকে? দ্য ওয়েজ পেমেন্ট সিস্টেম ইন হুইচ দ্য টাইম স্পেন্ড বাই দ্য ওয়ার্কার ফর দ্য জব। ধর আমার কোম্পানিতে একজন ওয়ার্কার আছে মিস্টার রাম, ওকে বলেছি ভাই এই কাজটা করে দাও, তাহলে ও একটা টাইমের উপর বেস করে কাজ করেছে, ঠিক আছে। তাই বলেছে টাইম স্পেন্ড বাই দ্য ওয়ার্কার ফর দ্য জব, ওই জবের জন্য কতটা টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে তো, ইজ কনসিডার ফর দ্য পেমেন্ট অফ ওয়েজেস, এবং যতটা টাইম স্পেন্ড করে তার জন্য পেমেন্ট করতে হবে। এটাই তো টাইম রেট ওয়েজ সিস্টেম, একদম সিম্পল জিনিস, জাস্ট বুঝে পড়তে হবে। তাহলে এর বাংলাটা কি বলে, সময় ভিত্তিক মজুরির হার পদ্ধতি বলতে কি বোঝো? বলছে মজুরি প্রদানের যে পদ্ধতিতে, ঠিক আছে, মজুরি প্রদান
মানে যে পদ্ধতিতে শ্রমিকদের উৎপাদনের কাজে নিযুক্ত হওয়ার সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয় তাকে বলা হয় সময়ভিত্তিক মজুরির পদ্ধতি। বাংলাটা কেমন একটু শুনতে লাগছে, মানে একটু কঠিন লাগছে, কিন্তু ইংলিশটা বেশি ইজি, ইংলিশটা বেশি ইজি। 3 নম্বর কি বলেছে? 3 নম্বরই তো হলো, 4 নম্বর পড়ছে। এখানে তোর যেহেতু বাংলা যেগুলো পড়বি, যারা বাংলা পড়ছিস, ওই যেগুলো সংজ্ঞা ওইগুলোই একটু টাফ লাগবে, বাকিগুলো সোজা লাগবে। সংজ্ঞাগুলোতে একটু টাফ লাগবে, সংজ্ঞাগুলো আর কিছু না, মানে ডেফিনেশন গুলো। যেমন দেখ, এই কোশ্চেনটা কোনো টাফই লাগবে না। স্টেট দ্য নেম অফ এনি টু মেথড অফ ওয়েজ পেমেন্ট অ্যান্ড টাইম রেট সিস্টেমে। ভালো করে শুনবি, আমরা কি করলাম আগে, একটা টাইম রেট সিস্টেম কাকে বলে। এবার টাইম রেট সিস্টেমে ওয়েজেস পেমেন্ট করতে হয়। টাইম রেট সিস্টেমে ওয়েজেস পেমেন্ট করার দুটো পার্ট আছে। দেখ এখানে বলছে নেম অফ এনি টু মেথড অফ ওয়েজ পেমেন্ট আন্ডার টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমেও আবার দুটো মেথড আছে, ঠিক আছে? টাইম রেটেরও দুটো মেথড আছে, ঠিক আছে? কি কি মেথড দিয়েছে বল? একটা অর্ডিনারি টাইম রেট আর একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, ঠিক আছে? একটা যে অর্ডিনারি আর একটা গ্র্যাজুয়েটেড, ঠিক আছে? একটা অর্ডিনারি আর একটা গ্র্যাজুয়েটেড, ঠিক আছে? তো এখানে দেখ বাংলায় কি লিখেছে, এখানে বাংলায় কি লিখবে? অর্ডিনারি মানে সাধারণ, ঠিক আছে? সাধারণ টাইম রেট সিস্টেম, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড মানে ব্যবধানিক, ব্যবধানিক, ঠিক আছে? হয়ে গেল দুটো কোশ্চেন। 5 নম্বর বলেছে সাধারণ সময় ভিত্তিক মজুরির হারের পদ্ধতি বলতে কি বোঝো? সাধারণ মানে ওই অর্ডিনারি টাইম রেট সিস্টেম বলতে তুমি কি বোঝো? বলছে মজুরি নির্ধারণের সবচেয়ে পুরনো পদ্ধতি হলো অর্ডিনারি টাইম রেট সিস্টেম। তাহলে একদম সোজা। তাহলে আমাদের যে ওয়েজ পেমেন্ট করা হয় না, ওয়েজ পেমেন্টের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে অর্ডিনারি টাইম রেট সিস্টেম কি খুব ওল্ডেস্ট মেথড, ওল্ড মেথড, ঠিক আছে? এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের নির্ধারিত হারে কারখানা তাদের ব্যয়িত সময়ের উপর ভিত্তি করে মজুরি প্রদান করা হয়। এই পদ্ধতি কি বলছে? এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের নির্ধারিত হারে, ঠিক আছে, নির্ধারিত হারে কারখানায় তাদের ব্যয়িত সময়, অর্থাৎ কারখানায় ওরা কতটা টাইম এক্সপেন্ড করেছে তার উপর বেস করে যে পেমেন্ট করা হয়, ঠিক আছে, তাকেই বলা হয় সাধারণ সময় ভিত্তিক মজুরি হারের পদ্ধতি। এবার ইংলিশটা বলে দিচ্ছি কি বলেছে। বলছে দ্য মেথড ইন হুইচ ওয়েজ আর পেড টু দ্য ওয়ার্কার অন দ্য বেসিস অফ প্রিডিটারমাইন্ড রেট। প্রিডিটারমাইন্ড রেট মানে পূর্ব নির্ধারিত, প্রিডিটারমাইন্ডকে বাংলায় বলা হয় পূর্ব নির্ধারিত, প্রিডিটারমাইন্ড রেট ফর দ্য টাইম স্পেন্ড বাই দ্য ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি। মানে ওয়ার্কার ফ্যাক্টরি যত টাইম স্পেন্ড করবে তার উপর বেস করে পেমেন্ট করা হবে, কিন্তু কি রেট পেমেন্ট করবে? প্রি ডিটারমাইন্ড রেট, ঠিক আছে? পূর্ব নির্ধারিত। ইট ইজ নোন অ্যাজ অর্ডিনারি টাইম রেট সিস্টেম। তারপর 6 নম্বর বলেছে অন দ্য বেসিস বলছে অন হোয়াট বেসিস দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আর পেড আন্ডার অর্ডিনারি টাইম রেট সিস্টেম, ঠিক আছে? The wages of the worker are paid on the basis of time spent by the worker in the factory under ordinary time rate system. আমরা বলবো এটা একটা fill in the blanks দিস, মনে করতো এটা fill in the blanks দিই। কি বলেছে? কি বলেছে এখানে? অন হোয়াট বেসিস, ভালো করে শোনো, অন হোয়াট বেসিস, ভালো করে বুঝবি। এখানে বলছে কোন বেসিস, অন হোয়াট বেসিস দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার। ওয়ার্কারকে যে আমরা ওয়েজেস পেমেন্ট করি, ওটা কি বলছে? অন হোয়াট বেসিস, ঠিক আছে? আর পেড আন্ডার অর্ডিনারি টাইম রেট সিস্টেম। অর্ডিনারি টাইম রেট সিস্টেমে যে ওয়ার্কারকে যে পেমেন্ট করি, কিসের উপর বেস করে পেমেন্ট করি? টাইম স্পেন্ড, ওরা কত টাইম স্পেন্ড করেছে তার উপর। বাংলা দেখ কি বলেছে, সাধারণ সময় ভিত্তিক, তাই তো? হ্যাঁ, সাধারণ সময় ভিত্তিক মজুরি হারের পদ্ধতিতে কিসের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়? দেখ কিসের হবে? ব্যয়িত সময়ের উপর ভিত্তি করে। ব্যয়িত সময়, ব্যয়িত সময় মানে বুঝতে পারছি, এটা কোনো বোঝাতে হবে না। ব্যয়িত সময় মানে, ব্যয়িত সময় মানে তুই কতটা টাইম স্পেন্ড করেছিস, তুই কত টাইম স্পেন্ড করেছিস, বোঝা গেল? কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন এই পরে বলে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি তোকে বেসিক গুলো পড়িয়ে দিচ্ছি, যেমন আমি কি কি বললাম এমন কিচ্ছু করিনি, ঠিক আছে? বেসিক কোশ্চেন গুলো পড়ছি। এবার বলছি কি পৃথকীকৃত সময় ভিত্তিক মজুরির পদ্ধতি কাকে বলে? পৃথকীকৃত মানে, পৃথকীকৃত কি ইংরেজি বলে তো? ডিফারেন্সিয়াল, ঠিক আছে? ডিফারেন্সিয়াল। দেখি এখানে কি লিখেছে পৃথকীকৃতকে ইংলিশে। আচ্ছা, এখানে কি লিখে দেখ, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। দেখ ব্যাপারটা কি, এই যে আমি বললাম পৃথকীকৃত ডিফারেন্সিয়েটেড, অ্যাকচুয়ালি এর পরে যখন পিস রেট আসবে সেটাই পিস রেট ওখানে ছিল। অর্ডিনারি পিস রেট আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট। অর্ডিনারি মানে সাধারণ, আর ডিফারেন্সিয়াল পিস রেট মানে পৃথকীকৃত। কিন্তু এখানে ওরা পৃথকীকৃতকে বইতে বলেছে ইংলিশে গ্র্যাজুয়েটেড। কিছুক্ষণ বলেছিলাম টাইম রেট সিস্টেমের দুটো মেথড আছে, একটা কি বললাম, একটা অর্ডিনারি আর একটা গ্র্যাজুয়েটেড। সেই অর্ডিনারি কাকে বলে বলে গ্র্যাজুয়েটেড কাকে বলে, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম কাকে বলে। বলছে পৃথকীকৃত সময় ভিত্তিক মজুরির পদ্ধতিতে, ঠিক আছে? তো বলছে যে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে
বলছে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময় ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে একটি পরিবর্তিত মজুরির হার নির্ণয় করা হয়। ফলে সাধারণ মজুরি হারের সঙ্গে, ঠিক আছে, এর একটা পৃথকীকৃত দূরত্ব তৈরি হয়, তাকেই বলা হয় পৃথকীকৃত সময়ভিত্তিক মজুরি হার পদ্ধতি। ইংলিশটা দিয়ে ডিটেলসে বোঝাচ্ছি। কি বলছে? বলছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্টের তো অনেকগুলো মেথডই করলি তোরা। ওয়েজ মেথডের তো তুই অনেকগুলো মেথডই করলি। তার মধ্যে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টের দুটো মেথড, একটা অর্ডিনারি আর একটা কি বললাম, গ্র্যাজুয়েটেড। বলছে গ্র্যাজুয়েটেড কাকে বলে? বলছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট in which the ordinary time rate of wages is clubbed with the cost of living index। ওই যে ওখানে একটা বাংলায় কথা বলো, জীবনযাত্রার মানের উন্নয়ন সূচক। কিন্তু কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর জাস্ট ছোট্ট করে একটু কনসেপ্ট বলি, হোয়াট ইজ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। ধর সাপোজ ধর 2000 সালে, 2000 সালটাই বলি, 2000 সালে ওর জীবনযাত্রার মান যেমন ছিল, আজকে 2024 সালে দাঁড়িয়ে জীবনযাত্রার মান সেম হবে? মানে বুঝতে পারছিস তো? অনেক রকম এটা হচ্ছে, এরকম ডিপেন্ড করে ইনফ্লেশন, আজকে তুই 2000 সালে তুই যেরকম ভাবে তুই যে কোনো জিনিসে খরচাপাতি করতে আজকে সেরকম হচ্ছে। 2000 সালে কেউ তো যেমন চাকরি করতো তার যা মাইনা ছিল, আজকে 2024 সালে তার মাইনা হবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স, এটাকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বলে, ঠিক আছে? জীবনযাত্রার মানের উন্নয়ন, ঠিক আছে তো? ঠিক আছে, যেটা এর জন্য দায়ী হচ্ছে ইনফ্লেশন। জিনিসের দাম যত বাড়ছে এটা চেঞ্জ হবে। তাই অর্ডিনারি টাইম রেট সিস্টেমে কখনোই কাজ করবে না ওয়ার্কাররা, ওরা গ্র্যাজুয়েটে কাজ করবে। কারণ কি, জিনিসের দাম ওরা তো আজ থেকে 10 বছর আগে যে রেটে কাজ করবে সেই রেটে কাজ করবে? কোনোদিন করবে না। তাই এটা হচ্ছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখানে বলছে যে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট ইন হুইচ দ্য অর্ডিনারি টাইম রেট অফ ওয়েজেস ইজ ক্লাব উইথ দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স, ঠিক আছে? ক্লাব মানে কি, এখানে ক্লাব মানে কি বলতে বুঝতে পারবি? ক্লাব মানে কি, CLUB ক্লাব মানে জানিস কি? ক্লাব মানে কি? ক্লাব মানে ক্লাবিং মানে কি জানিস? ক্লাবিং মানে যুক্ত হওয়া। এখানে ক্লাবিং মানে যুক্ত হওয়া, ঠিক আছে? এখানে ক্লাবিং মানে যুক্ত হওয়া। তার মানে যে অর্ডিনারি টাইম রেট অফ ওয়েজ ছিল, এটা ক্লাব হবে কার সাথে? কস্ট অফ লিভিং ইন্ডেক্স এর সঙ্গে। এটাই মেন লাইন গ্র্যাজুয়েটেড। তাহলে কস্ট অফ কি বলছে, অর্ডিনারি টাইম রেট অফ ওয়েজেসটা ক্লাবিং হবে কার সাথে? কস্ট অফ লিভিং ইন্ডেক্স সঙ্গে, ফর দ্য ডিটারমিনেশন অফ এ রিভাইস রেট অফ ওয়েজেস নোন অ্যাজ দ্য গ্র্যাজুয়েট টাইম রেট। এটা সিম্পল জিনিস। অর্ডিনারির সঙ্গে কি বলবো, অর্ডিনারির সাথে ক্লাবিং হবে, কে ক্লাবিং হবে? কস্ট অফ লিভিং ইন্ডেক্স। সো মেন লাইন এটা হচ্ছে মেন লাইন। তুই লিখলি, অনেক কিছু গল্প লিখে দিলি, দেখা গেলো এই লাইনটাই লিখলি, এইটাই মেন লাইন। লেখার জন্য এটাই মেন লাইন। এবার তুই যখন বাংলায় লিখবি তখন কি লিখবি সময় ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে, দেখেছিস? জুড়ে নিয়ে মানে ক্লাবিং, হচ্ছে ক্লাবিং। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে হবে কিন্তু। বলছে ইন হুইচ কেসেস দ্য টাইম রেট অফ ওয়েজ পেমেন্ট ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। বলছে এমন কিছু কেসের নাম বলে যেখানে টাইম রেট অফ ওয়েজ পেমেন্ট বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তো দুটো পয়েন্ট বলেছে। একটা বলছে এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার আর রিকোয়ার্ড টু আ গ্রেট এক্সটেন্ট টু দ্য জব অ্যান্ড দ্য ভলিউম অফ ওয়ার্কার ইজ নট সো ইম্পর্টেন্ট। বলছে দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, বুঝলি? এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার মানে ওয়ার্কাররা কতটা এফিসিয়েন্ট, মানে ওয়ার্কাররা কতটা দক্ষ। ওকে, কোনো একটা ওয়ার্কারকে যে কাজ করতে দিই সেই কাজে ওয়ার্কার কতটা এফিসিয়েন্ট মানে বুঝতে পারছিস তো? কতটা দক্ষ, ঠিক আছে? আর রিকোয়ার্ড টু আ গ্রেট এক্সটেন্ট, ঠিক আছে, টু দ্য জব অ্যান্ড ভলিউম অফ ওয়ার্ক, ঠিক আছে? ওকে যে কাজটা করতে দিই সেই কাজেও কতটা দক্ষ, ঠিক আছে? এক্ষেত্রে কোনো এখানে কি বলেছে, অ্যান্ড ভলিউম অফ ওয়ার্ক ইজ নট সো ইম্পর্টেন্ট। ভলিউম অফ ওয়ার্ক ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? ও কতটা কাজ করলো সেটা ইম্পর্টেন্ট নয়, ওই কাজে কতটা দক্ষ সেটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা বলছে মেজারমেন্ট অফ দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্কার ইজ ভেরি ডিফিকাল্ট। এক্ষেত্রে ওই ওয়ার্কারের পারফরমেন্সটা মেজার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এখানে বলেছে যে কোন কোন ক্ষেত্রে সময় ভিত্তিক মজুরি হারের পদ্ধতি অধিক প্রযোজ্য। কোন কোন ক্ষেত্রে? বলছে যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদনের অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয়। তাহলে কি বলেছে, বাংলায় যখন বলবি কি কর্ম সম্পাদনের অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু সময় ভিত্তিক মজুরির পদ্ধতি অধিক প্রয়োজ্য। কি বললাম? কর্ম সম্পাদনের অধিক মাত্রায় দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন হয়।
কিন্তু কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যেসব ক্ষেত্রে শ্রমিকদের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ পরিমাপ করা খুব একটা সহজসাধ্য নয়, ঠিক আছে? বলছে যেসব ক্ষেত্রে শ্রমিকদের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ পরিমাপ করা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। তো পড়ে নিতে হবে তোকে। 9 নম্বর কি বলেছি, হোয়াট ডু মিন বাই পিস রেট অফ ওয়েজ সিস্টেম? পিস রেট বলছে, পিস রেট অফ ওয়েজ সিস্টেম কাকে বলে? কাকে বলে পিস রেট অফ ওয়েজ সিস্টেম? ঠিক আছে, তো টাইম হয়ে গেল, দুটোই তো ছিল, একটা টাইম ছিল একটা পিস ছিল, টাইম তো হয়ে গেল, এবার পিস। দেখ টাইমের মধ্যে কি কি বললি, প্রথমে বলি তুই টাইম রেট সিস্টেম কাকে বলে, তারপর বলি টাইম রেট সিস্টেমের কটা মেথড, দুটো মেথড। কি কি মেথড? একটা অর্ডিনারি একটা গ্র্যাজুয়েট। অর্ডিনারি কাকে বলে? গ্র্যাজুয়েট, এই তো বলি, ঠিক আছে তো। তারপর বলি কি টাইম রেট সিস্টেম কোথায় কোথায় অ্যাপ্রোপ্রিয়েট, মানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোথায় সেটা বলি। আমি তো বারবার বলছি এখানে অনেকগুলো কোশ্চেন আছে, বেসিক্যালি এখান থেকে তো থিওরি পড়ছি, যেরকম থিওরি আসে না এখান থেকে, এখানে মেনলি অঙ্ক আসে, শর্ট কোশ্চেনেও অঙ্ক আসে, শর্ট কোশ্চেনেও অঙ্ক আসবে, ছোটখাটো অঙ্ক করে দেবো, হেলথ এরিয়া মানে ভ্যালু কত হয়, বোনাস কত, এই সমস্ত জিনিস বলবো। এটা তো যেহেতু চ্যাপ্টারটা পুরোটা কিছু কিছু থিওরি পড়াচ্ছে ওরা, এসব আসে না কোশ্চেন। বলছে হোয়াট ডু মিন বাই পিস রেট অফ ওয়েজ সিস্টেম? হ্যাঁ, এখানে আসতে পারে কি কি, তাও আমি বলেছি থিওরি আসে, ও তোকে বলতে পারে যে টাইম রেট সিস্টেম কাকে বলে, পিস রেট সিস্টেম কাকে বলে, এই কাকে বলে গুলো ইম্পর্টেন্ট। সব না, আমি যেমন আমি কি বললাম, আমি টাইম রেটের ভিতর বলেছি অর্ডিনারি বা গ্র্যাজুয়েট বলিনি, আমি বলি শুধু টাইম রেট সিস্টেম কাকে বলে, শুধু পিস রেট কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ডু মিন বাই পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট? বলছে দ্য মেথড ইন হুইচ, ঠিক আছে, ইন হুইচ আমার অলরেডি যেমন এই চ্যাপ্টারে সাজেশন করা হয় 5 থেকে 6টার মতন কোশ্চেন রেডি করেছি, যে পরীক্ষার জন্য খুব ভালো করে করতে হবে। দ্য মেথড ইন হুইচ ওয়েজেস আর পেড টু দ্য ওয়ার্কার অন দ্য বেস অফ কোয়ান্টিটি অর ভলিউম অফ প্রোডাকশন। আগেরটা কিসের উপর হয়েছিল? টাইম পেড, টাইম রেট টাইম পেড, কিন্তু এখানে টাইম তো হবে না। পিস রেট মানে কি, তুমি কতটা পিস করেছো, কতটা প্রোডাকশন করে, তার উপর হবে। তাই এখানে কি লিখেছে, কিসের উপর? অন দ্য বেস অফ কোয়ান্টিটি অর, বল কোয়ান্টিটি অর ভলিউম অফ প্রোডাকশন or the number of job completed is known as piece rate system of wage. একদম সিম্পল লেখা, কোনো কঠিন না, কিন্তু একদম কঠিন না। তোকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে পিস রেট বলতে কি বোঝায়, ওয়ার্কার কতগুলো পিস করবে ওটাকে বলে পিস রেট। আর টাইম কোনটা, ওয়ার্কার কতটা সময় কাজ করবে, টাইম রেটের টাইম, পিস রেটের পিস। তাহলে এটা এখানে কি লিখেছি, বলছে পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কাকে বলে? বলছে দ্য মেথড ইন হুইচ ওয়েজ আর পেড, ওয়েজেস আর পেড টু দ্য ওয়ার্কার, কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের পেমেন্ট করবো, কিসের উপর বেস করে পেমেন্ট করবো? টাইমের উপর পেমেন্ট করতে পারি, আবার পিসের উপর পেমেন্ট করতে পারি। কিন্তু এখানে কোশ্চেন কি বলছে, স্যার পিস, তাহলে পিসের উপর পেমেন্ট করবো, অন দ্য বেস অফ কোয়ান্টিটি আর ভলিউম অফ প্রোডাকশন। পার্টিকুলার তোর কোম্পানি যে ওয়ার্কার আছে সে কতগুলো পিস করেছে, পেন, পেন তৈরি হচ্ছে, ও কতগুলো পেন তৈরি করেছে, ও কতগুলো পেন তৈরি, তার উপর পেমেন্ট করবে। ও 10টা পেন তৈরি করে 10টা পেমেন্ট করবে। তো বলছে কি কোয়ান্টিটি অর ভলিউম অফ প্রোডাকশন or the number of job completed, number of job completed is known as piece rate system of wage payment. মানে কতটা কাজ করতে আমি বলেছি। বলছে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতি বলতে কি বোঝো? যে পদ্ধতিতে কাজের বা উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, মজুরি প্রদানের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। তাই ওই একই কথা বলেছে, এখানে যে মজুরিটা পেমেন্ট করবো এই মেথডে, কিসের উপর পেমেন্ট করবো? স্যার কাজের বা উৎপাদনের পরিমাণ, কাজের বা উৎপাদনের পরিমাণ গণ্য হয়, এবং সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিককে যে ব্যয় করা হয়েছে, ঠিক আছে, সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিককে যে ব্যয় শ্রমিক, ও আচ্ছা কি বলেছে, সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিক যে সময় ব্যয় করেছে তা আদৌ বিবেচনা করা হয়। যখন তোরা টেলরের অঙ্ক করতি মনে কর, ওখানে সময় কোনো গুরুত্বপূর্ণ ছিল? টাইম কি গুরুত্ব ছিল? কতগুলো পিস করেছে। তো এখানে কি লিখেছে, যে সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিক কতটা সময় নষ্ট করেছে সেটা আদৌ বিবেচনা করা হয়, যাকে বলা হয় উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরি পদ্ধতি। এবার বলেছে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতির নাম লেখ। দেখ এটা আমি ইংলিশে পয়েন্টটা বলেই তাহলে বেটার হবে। এই যে আমরা কি বললাম পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কাকে বলে। এবার পিস রেটের দুটো মেথড ছিল, ঠিক আছে, তো পিস রেট দুটো মেথড ছিল। মনে কর দেখি তোর অঙ্ক করেছিলি, তুই বল না পিস রেট করছিলাম না, পিস রেটের কটা মেথড ছিল, অঙ্ক করেছিলাম, কি কি করেছিলাম বল, একটা দুটো মেথড ছিল, এখনই বললে মনে পড়ে যাবে।
একটা টেলরের কি ছিল, টেলরের নামটা কি ছিল, টেলরের নামটা কি বলতো, ডিফারেন্সিয়াল পিস রেট। আর একটা কি ছিল, স্টেট পিস রেট। মনে কর দুটোই তো পিস রেট ছিল, পিস রেট দুটো ছিল, একটা স্টেট পিস রেট, একটা ডিফারেন্সিয়াল পিস রেট। এটাই তো বলেছে, তুমি যে পিস রেট পড়লে তার যে কোনো দুটো পদ্ধতির নাম লেখো। ঠিক আছে, তো ইংলিশে কি লিখেছি এখানে, এই দেখ দেখেছিস কি লিখেছি বললাম না, একটা স্টেট পিস রেট আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট। এটা ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন দেয়, এরকম কোশ্চেন তো ইজি, এই কোশ্চেন মধ্যে ইজি কোশ্চেন বলে। তাহলে বলে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতিগুলি যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। একটা হলো পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতি, বা তুই এটা লিখে রাখতে পারিস, যাদের বাংলা বই আছে ওটা লিখে সাধারণ লিখে রাখ, সাধারণ সাধারণ লিখে রাখতে পারিস, এটা বেটার লাগবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম, একটা স্টেট পিস রেট আর একটা অর্ডিনারি পিস রেট, একটা স্টেট পিস রেট আর একটা অর্ডিনারি, সরি স্টেট পিস রেট আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট, সরি একটা স্টেট পিস রেট আর একটা ডিফারেন্সিয়াল পিস রেট। আমি ওটা তো সাধারণ লিখতে বললাম না, সাধারণ লিখতে বললাম, সাধারণ লিখলে ঠিক হবে বাংলায়, সরল লেখ, সরল, ওটা সরলটাই মানে বেস্ট হচ্ছে, সরল লেখ, সরল। বলবো, এটা হয়ে গেল তাহলে। 11 নম্বর বলছে এবার স্টেট পিস রেট কাকে বলে, এই তো বলেছে ইংলিশে বলেছে স্টেট পিস রেট সিস্টেম কাকে বলে, আর বাংলায় বলেছে সরল পরিমাণ ভিত্তিক মজুরি হারের পদ্ধতি বলতে কি হয়, সরল। বলছে মজুরি প্রদানের অন্যতম, ওই একই কথা, মজুরি প্রদানের অন্যতম পুরনো পদ্ধতি হলো সরল পরিমাণ ভিত্তিক মজুরি হার পদ্ধতি। এই পদ্ধতিতে শ্রমিকদের নির্ধারিত হারে কারখানায় তাদের দ্বারা উৎপাদিত পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে মজুরি প্রদান করা হয়। আগে একই লেখা ছিল, সেম লেখা দিয়েছে, ওটা সময় দিয়ে লেখা ছিল, এখানে উৎপাদন দিয়ে লেখা আছে, আলাদা কিচ্ছু লেখা নেই। বলছে এই পদ্ধতিতে শ্রমিকদের নির্ধারিত হারে, মনে পড়ে প্রি ডিটারমাইন্ড রেট, বলেছিলাম না একটা, বলছে প্রি ডিটারমাইন্ড রেট, শ্রমিকদের নির্ধারিত হারে কারখানায় তাদের উৎপাদিত পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে। একটা কারখানায় ওয়ার্কাররা কাজ করছে, ওরা কতটা পণ্য তৈরি করলো, কতগুলো পেন তৈরি করলো, কতটা গুডস তৈরি করলো, তার উপর ভিত্তি করে পেমেন্ট করলো। সেম লেখা ছিল, ওটা আগেরটা কি ছিল, সময় দিয়েছিল, আর এটা উৎপাদন দিয়ে আছে। কি লিখেছে দেখ, স্টেট ফিক্সড সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কাকে বলে, দ্য মেথড ইন হুইচ ওয়েজেস আর পেড টু দ্য ওয়ার্কার, ওয়ার্কারকে যে আমরা ওয়েজেসটা পে করি, কিসের উপর বেস করে পে করি, টপিকটা অন দ্য বেসিস অফ, কি লিখেছে, on the basis of quantity or unit produced by them in the factory at a predetermined rate. It is known as state fixed system. মানে এমনি তুই একবার দুবার রিডিং মারলেই লেখা যাবে, কোনো ব্যাপার নেই, একবার জিনিসটা বোঝা থাকলে একবার রিডিং করলে লেখা যাবে। এগুলো তো অঙ্ক করেছিস তখনই এমনি অর্ধেক বোঝা হয়ে গেছে। 12টা on the what basis of wages of the worker paid under state fixed system, ঠিক আছে তো, বলছে on the what basis, বেসিসটা কি, the wages of the ওয়ার্কারকে যে আমরা ওয়েজেসটা পে করি না স্টেট পেড সিস্টেমে, কি বেসিসের উপর বেস করে, বল না পড়ে বল দেখি অ্যান্সারটা, কতটা ইউনিট ওরা তৈরি করেছে, তাই তো পেমেন্ট করবে। আমি জিজ্ঞাসা করছি, বল দেখি তো অঙ্ক করেছিলি তো, যারা যারা করেছি লেবারের অঙ্ক, ওখানে একটা অঙ্ক করানো ছিল স্টেট ওয়েজেস পেড আন্ডার স্টেট পেড সিস্টেম, ফর্মুলা কি ছিল বল দেখি, ওয়েজেস পেড আন্ডার স্টেট পেড সিস্টেম, মনে করার চেষ্টা কর, আমরা তো করেছিলাম একটা স্টেট পেড সিস্টেম ওয়েজেসের অঙ্ক করেছিলাম, আবার ডিফারেন্সিয়ালও করেছিলাম। স্টেটের ফর্মুলা কি ছিল, স্টেট পেড সিস্টেম কতগুলো পিস করেছো ইনটু এক এক পিসের দাম, এই তো ছিল। এত টাইম লাগলো হয়, কতগুলো পিস করেছো কিন্তু এক পিসের দাম কত, তাহলে কিসের উপর দেবে, কতগুলো পিস করেছো, তাই তো লেখা আছে দেখ এখানে। ও হয়তো লেখাটা ঘুরিয়ে অন্যভাবে লিখেছে, বাট লাইনটার মানে ওটা, বলেছে ওয়েজেস অফ দ্য ওয়ার্কার আর পেড অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি অর ইউনিট প্রডিউস, একই তো কথা, কতগুলো পিস তৈরি করেছে, ওটাই তো বলেছে কোয়ান্টিটি অর ইউনিট প্রডিউস বাই দেম, অর্থাৎ ওয়ার্কাররা কতগুলো পিস তৈরি করেছে, ঠিক আছে তো, ইন দ্য ফ্যাক্টরি আন্ডার স্টেট বেসিস। কি কোশ্চেন দিয়েছে দেখ, নর্মাল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। দেখ তোর বইতে দেখ বাংলাতে কি লিখেছে দেখ, এটা পড়,
বলছি 12টা সরল পরিমাণ ভিত্তিক মজুরি হারের পদ্ধতিতে কিসের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়? তাহলে সরল পরিমাণ ভিত্তিক মজুরি হারের পদ্ধতিতে শ্রমিকদের নির্ধারিত হারে কারখানায় তাদের দ্বারা উৎপাদিত পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে। কি লিখেছে? উৎপাদিত পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে। মেন লাইন গুলো না আন্ডারলাইন করে রাখ, তাহলে কি তুই যখন পড়বি পড়ার সময় এই লাইনটাকে ফোকাস করতে পারবি, মেন লাইনগুলোকে আন্ডারলাইন। তেরোটা, in which cases piece rate system of wage payment is more appropriate? কোথায় piece rate সিস্টেমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোথায়? দেখ কি বলেছে, দুটো কেস বলেছে। একটা যে প্রোডাকশন ক্যান বি মেজার্ড, ঠিক আছে, ইন টার্মস অফ ইউনিট অফ প্রোডাকশন অর ইন টার্মস অফ মেজারমেন্ট বেসিস। মানে তুই যে কতগুলো ইউনিট প্রোডাকশন করছিস না সেটাকে তুই মেজার করতে পারবি। মেজার মানে পরিমাপ করতে পারবি, কিসের ভিত্তিতে? ইউনিটের ভিত্তিতে। সেখানে ভালো, সেখানে কিন্তু ভালো piece rate। আর কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। ঠিক আছে, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয়, ঠিক আছে তো, অন দ্য এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার। বলছে যখন উৎপাদনের পরিমাণ সংখ্যায় কিংবা উৎপাদনের অন্য কোনো এককের মাধ্যমে পরিমাপ করা যায়। মানে আজকে তুমি যে প্রোডাকশনটা করলে, তুমি যে ইউনিট তৈরি করলে, সেটা যখন আমরা সংখ্যায় পরিমাপ করতে পারি, সংখ্যা মানে বুঝতে পারছিস, আজকে আমি 10টা পেন তৈরি করলাম, 1000টা পেন তৈরি করলাম, সংখ্যায় পরিমাপ করতে পারছি, কিংবা উৎপাদনের অন্য কোনো এককের মাধ্যমে পরিমাপ করা যায়। আর একটা কি বলছে, যে ক্ষেত্রে উৎপাদিত উৎপাদিত উপাদানের, ঠিক আছে, গুণমান, ঠিক আছে, উৎপাদিত যেখানে যে ক্ষেত্রে উৎপাদিত উপাদানের গুণমান, গুণমান মানে বুঝতে পারছিস, গুণ, যেটা যে কথাটা তৈরি হয়, গুণমান শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? দক্ষতার উপর নির্ভর করে। গুণটা দক্ষতার উপর নির্ভর করে। দুটো পয়েন্ট বলেছে তো এখানে বলে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, মানে প্রোডাক্টের যে কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণ, কোয়ালিটি মানে তুই, আমরা কত প্রোডাক্ট ইউজ করি, কোয়ালিটি দেখেই তো প্রোডাক্টটা ইউজ করি। কোয়ালিটি, দেখ কোয়ালিটি একটা কথা, কোয়ান্টিটি একটা কথা। কোয়ান্টিটি মানে তো পরিমাণ, আর কোয়ালিটি মানে কি? কোয়ালিটি আছে, তাই না? প্রোডাক্টের কি কোয়ালিটি, গুণমান। প্রোডাক্টের যে গুণমানটা ইজ নট ডিপেন্ডেন্ট এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারদের দক্ষতার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয় কোয়ালিটি। 14টা কি বলেছে দেখ, ডিফারেন্সিয়াল পিস রেট কাকে বলে? এবার বলছে ডিফারেন্সিয়াল পিস রেট, ডিফারেন্সিয়াল পিস রেট, ঠিক আছে। আর ডিফারেন্সিয়াল পিস রেটের নাম যখনই আসবে না, দুজনের নাম আমার মাথায় চলে আসে। কি করেছিলাম আমরা? টেলর একটা মেরি, টেলর আর মেরি, টেলর আর মেরি। ডিফারেন্সিয়াল পিস রেট নিয়ে দুজনই কথা বলেছে, টেলর একজন মেরি। তো বলছে দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট in which arrangement are made to pay more wages to the skilled worker। মানে দেখ এই ডিফারেন্সিয়াল পিস রেট কি বলেছিল, টেলর কি বলেছিল, যে বেশি যে ভালো কাজ করবে, যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দিতে হবে, ঠিক আছে তো। আর বুঝতে পারি তো, মানে এখানে পুরস্কারটা কেমন, যে বেশি, যে ভালো কাজ করবে তাকে না, তাকে বেশি পেমেন্ট করো। আর যা মানে যে খারাপ কাজ বলবো না, অর্থাৎ ওকে যতটা বলেছিল কাজ করতে, ওকে একটা লিমিট বেড়েছে, এতটা কাজ করতে হবে, যদি তার চেয়ে কম কাজ করে তাহলে ও পেমেন্টটা কমিয়ে দাও। এটা বলেছিল টেলর, টেলর এই কথাটাই বলেছিল। মনে করার চেষ্টা কর, একটা বিলো স্ট্যান্ডার্ড, একটা অ্যাভাব স্ট্যান্ডার্ড বলেছিল। স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে দিয়েছিল, স্ট্যান্ডার্ডের বেশি কাজ করলে বেশি পেমেন্ট করো, কম কাজ করলে কম পেমেন্ট করো। স্যার বেশি আর কম কত বলেছিল? মনে কর 120 আর 120 আর 80, 120 আর 80। সেখানে পর কি বলেছে, তাহলে তুই পড়তে সুবিধা হবে, এটা কনসেপ্টটা মাথায় থাকলে না, তুই দেখ ওই একই কিন্তু পড়া, অঙ্কর উপর বেস করে থিওরি, বা থিওরির উপর বেস করে অঙ্ক। The method of wage payment in which arrangement are made to pay more wages to the skilled worker। আমরা বেশি পেমেন্ট করব কাকে? স্কিলড ওয়ার্কারকে। স্কিলড ওয়ার্কার মানে স্যার যে খুব দক্ষ শ্রমিক বলবে, দক্ষ স্কিলড ওয়ার্কার, skilled worker as they can produce more product as compared to unskilled worker in the same time duration is known as differential piece rate system। দেখ দুজনই তো ওয়ার্কার কোম্পানি, স্কিলড আর আনস্কিলড। স্কিলড ওয়ার্কারকে বেশি পেমেন্ট করবো, আনস্কিলড ওয়ার্কারকে কম পেমেন্ট করবো, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল পিস। এখানে কি লিখে দেখ, বলছে পৃথিবীকৃত পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতি দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিকদের অধিকারে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়, কেননা, ঠিক আছে, কি বলেছে, কেননা একই সময় নিয়ে দক্ষ শ্রমিকদের তুলনায় অধিক পরিমাণে দক্ষ শ্রমিক ওরা কি করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করে।
এখানে না একটু বাংলাটা একটু গন্ডগোল লেখা আছে, ইংলিশও ঠিক লেখা আছে, কেননা একই সময় নিয়ে তারা, এখানে লেখা হয়েছিল তারা অদক্ষ শ্রমিকের তুলনায় অধিক পণ্য উৎপাদন করে। এটা বেশি শুনতে ভালো লাগছে। একই সময় নিয়ে তারা অদক্ষ শ্রমিকদের তুলনায় অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে। ঠিক আছে, এটা লেখা, এটা এটা বেশি শুনতে ভালো লাগছে। ঠিক আছে, একই সময় নিয়ে তারা অদক্ষ শ্রমিকের তুলনায় অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে। শুনতে বেশি ভালো লাগছে। এই দেখ, পরের কোশ্চেনটা না পড়ে তুই বুঝে যাবি। বলছে ডিফারেন্সিয়াল পিসের না দুটো মেথডের কথা বলা হয়েছিল, এই মাত্র বললাম। বল দেখি কি কি মেথড বললাম। টেলর আর মেরি, দেখ তাই লিখে, দেখ তাই লিখেছে। ডিফারেন্সিয়াল পিসের সিস্টেমে এর উপরই অঙ্ক আসে প্রতি বছর পরীক্ষা, এর উপর একটা 6 নম্বর অঙ্ক আসে প্রতি বছর আসে, এবং এই অঙ্কগুলো তো ক্লাসে প্রচুর করিয়েছি। ডিফারেন্সিয়াল পিসের দুটো মেথড আছে, একটা কি মেথড দেখ, টেলর টেলর আর একটা মেডিকেল, একটা টেলর একটা মেডিকেল, টেলর একটা মেডিকেল। এর তো নিচে বাংলা পড়ার দরকার নেই। টেলরের নাম কি আর চেঞ্জ হবে? বাংলায় অন্য নাম হয়ে যাবে নাকি? কারণ নামটা চেঞ্জ হয় না। দেখ এখানে কি লিখেছে, টেলর, টেলর আবার মেডিকেল, নাম তো একই থাকবে। এর বলছে টেলরের পিসেট সিস্টেম কাকে বলে, তার বলে মেডিকেল সিস্টেম। টেলরের পিসেট সিস্টেম কাকে বলে বলেছে, বলছে দেখ এটার বাংলাটা আমি পরে পড়বো, আগে ইংলিশটা বলি। দেখ কি বলেছে, টেলরের ডিফারেন্সিয়াল পিসেট সিস্টেম কাকে বলে? ইট ইজ easily possible to determine the efficiency of the worker। বলছে easily possible to determine the efficiency of the worker, ওয়ার্কারদের যে এফিসিয়েন্সি সেটা ডিটারমাইন করা ইজিলি পসিবল। ওয়ার্কার, আবার বলছি, ওয়ার্কারদের যে এফিসিয়েন্সি সেটা ডিটারমাইন করা ইজিলি পসিবল, খুব সহজেই পসিবল। ঠিক আছে, কি করা? ওয়ার্কারদের এফিসিয়েন্সি ডিটারমাইন করা অন দ্য বেস অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন অর স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর দ্য জব। একটু মনে কর না, যখন ডিফারেন্সিয়াল পিসের অঙ্ক করতাম টেলরের, প্রথমে কি করতাম? কোশ্চেনের প্রথমে করতাম না স্ট্যান্ডার্ড প্রোডাকশন করতাম না? যখনই অঙ্ক করতাম সবার প্রথম কি লিখতাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কি? কোম্পানি থেকে ওয়ার্কারকে বলেছে দেখো তোমাকে এতটা ইউনিট তৈরি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড দিয়েছিল। কিন্তু ওয়ার্কার দেখা গেল ওকে বলেছিল প্রতিদিনে তোমাকে 100টা তৈরি করতে, ওটা তৈরি করলো ধর 120টা, তাহলে কি করলো? বেশি করলো। মানে ওকে একটা বলে দেবে এতটা করতে হবে, যেটা বলে দেবে তাকে বলে স্ট্যান্ডার্ড, কিন্তু ও যেটা করলো তাকে বলে অ্যাকচুয়াল। তো এখানে বলেছে ইট ইজ ইজিলি পসিবল টু ডিটারমাইন এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, ওয়ার্কারদের এফিসিয়েন্সি ডিটারমাইন করা খুব ইজি। কি করে ইজি? বলছে অন দ্য বেস অফ স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কিসের উপর বেস করে করতে পারবে? স্ট্যান্ডার্ড প্রোডাকশনের উপর। কারণ কোম্পানি থেকে তো প্রোডাকশন ঠিক করে দেবে, এবার ও তো একটা প্রোডাকশন করবে, তাহলে ইজিলি পসিবল হয়ে যাবে। According to Taylor, differential pieces system of wage payment, efficient worker are paid higher wage rate and inefficient worker are paid lower wage rate। কিছুক্ষণ আগেই বলেছি কেন 80 আর 102। ওয়ার্কার যদি এফিশিয়েন্ট হয় তাকে বেশি পেমেন্ট করো, ইনএফিশিয়েন্ট হলে কম পেমেন্ট করো। স্যার বেশি পেমেন্ট কত? 120%, কম পেমেন্ট কত? এটাই ছিল বাংলায়, এটা লিখেছে দেখ একবার। বলছে আদর্শ উৎপাদন। স্যার আদর্শ উৎপাদন মানে? আদর্শ উৎপাদনকে ইংলিশে বলা হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আদর্শ মানে স্ট্যান্ডার্ড, আর উৎপাদন মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কিংবা আদর্শ কাজের সময় মানে স্যার স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ, স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ। ঠিক আছে, এই সময়ের নিরিখে একজন শ্রমিক দক্ষ না অদক্ষ তা সহজে বিচার করা যায়। বুঝতে পারলি? আজকে ধর আমার ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার কাজ করতে এসছে, আমি ওকে বলেছি দেখো আজকে তোমাকে না 100টা 300টা পেন তৈরি করে দিতে হবে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, 8 ঘন্টা তোমাকে 300টা পেন তৈরি করে দিতে হবে। দেখা গেল ও দক্ষ না অদক্ষ কি করে বুঝবে? 300টা পেন তৈরি করতে বলেছে, ও দেখা গেল কত 350টা তৈরি করে দিয়েছে। তাহলে কি হলো? স্যার ওকে 300 করতে 350 করবে না? 350 করবে না কেন? ও তো ভালো হবে, ও 350 টাকা পাবে। ও তো 350 টাকা পাবে, যতগুলো ততগুলো টাকা পাবে। তাহলে ও কখন 350 করতে পারবে? ও যদি এফিসিয়েন্ট হয় তাহলে তো করতে পারবে, একই না? ও যদি ইনএফিসিয়েন্ট হয় করতে পারবে? আজকে তুই করতে হই, তোকে বলছে সারাদিন আজ 8টা অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো এখন তুই 8টা অঙ্কের জায়গায় তুই কখন 8টা অঙ্ক করতে পারবি? 8টার জায়গায় তুই 10টা 12টা 15টা করতে পারবি। তুই তুই এফিসিয়েন্ট হোস তাহলেই করতে পারবি, তুই ইনএফিসিয়েন্ট হলে করতে পারবি? কোনদিন পারবি না। এটাই তো বলেছে, তুই কিছু লিখে। আগে টেলরের পৃথকীকৃত মজুরির পদ্ধতিতে দক্ষ শ্রমিকদের উচ্চ হারে আর অদক্ষ শ্রমিকদের নিম্ন হারে মজুরি প্রদান। বোঝা গেল? সিম্পল কোশ্চেন এগুলো। এবার হচ্ছে টেলরের পৃথকীকৃত মজুরির পদ্ধতিতে কত ধরনের মজুরির হার উল্লেখ করা আছে। এই দেখ না, অলরেডি বলে দিয়েছি অ্যান্সার, অলরেডি বলে দিয়েছি 2 ধরনের, 80 আর 120, একটা উচ্চ আর একটা নিম্ন, হয় না?
এফিসিয়েন্টদের উচ্চ হার আর ইনএফিসিয়েন্টদের নিম্ন হার, এটা আর পড়ার দরকার নেই, যে একই করছে। 16টা বললাম, 17টাও বললাম। 17টা কি লিখেছে ইংলিশটা, বলছে টু রেটস অ্যাপ্লাই। স্যার রেট গুলো বলতে কি কি বলে, টু রেটস কি কি রেট, একটা 80% আর একটা 120%। আমি রেটও বলে দিলাম কি কি রেট। হোয়াট ইজ দ্য মেন রিজন ফর নন অ্যাকসেপ্টেন্স অফ টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট বাই দ্য ওয়ার্কার? মানে টেলর ডিফারেন্সিয়াল পিস রেট না অনেক সময় অ্যাকসেপ্ট করে, তার পেছনে মেন কারণটা কেন অ্যাকসেপ্ট করে? But the Taylor differential piece rate system is not acceptable to the worker because the worker consider the low rate of wage payment to the inefficient worker as the punishment of inefficient to the worker. Already বলে দিয়েছি কোশ্চেন অ্যান্সার, অলরেডি ডিসকাশন করে দিয়েছি। কোম্পানিতে দেখ টেলরকে ভালো লোক ছিল, টেলর তো পড়েছিস, টেলর পড়েছিলি, বিজনেস স্টাডিজে পড়েছিলি। ফুল ফর্ম কি ছিল না, কিসের জন্য বিখ্যাত ছিল টেলর? FW টেলর, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য বিখ্যাত ছিল। ওনাকে তো বলা হয় ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট উনি বসে বসে এটাকে অবজার্ভ করেছিল যে কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা খুব ভালো কাজ করছে তাদেরকে কি করবো, তাদেরকে রিওয়ার্ড দাও। রিওয়ার্ডটা কি কি রিওয়ার্ড দেবো? বেশি পেমেন্ট করো। তাহলে তাহলে স্যার যে খারাপ কাজ করে তাকেও তো কিছু দাও, হ্যাঁ তাকেও কিছু দাও, তাকে পানিশমেন্ট দাও। যে খারাপ কাজ করে তাকে পানিশমেন্ট দাও। পানিশমেন্ট কি? তার রেট কমিয়ে দাও। পানিশমেন্ট মানে কি জেলে ভরাটা কিন্তু, পানিশমেন্ট মানে হচ্ছে রেটটা কমিয়ে দাও। তাহলে তুই বল এক্ষেত্রে কাদের পক্ষে খারাপ লাগবে, এটা কাদের পক্ষে খারাপ লাগবে? যারা ইনএফিসিয়েন্ট ওয়ার্কার তাদের খারাপ লাগবে, খারাপ লাগবে না? এফিসিয়েন্ট ওয়ার্কারদের সবসময় ভালো লাগবে, কিন্তু ইনএফিসিয়েন্ট ওয়ার্কার তাদের খারাপ লাগবে। এটাই তো কোশ্চেন করেছে। বলছে হোয়াট ইজ দ্য মেন রিজন অফ নন অ্যাকসেপ্টেড টেলর ডিফারেন্সিয়াল পিস রেট? অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না ওয়ার্কাররা। কেন অ্যাকসেপ্ট করতে চায় না? যারা ইনএফিসিয়েন্ট ওয়ার্কার তারা অ্যাকসেপ্ট করতে চায় না। এটাই তো লিখেছে, কোশ্চেন করেছে। কোশ্চেন না পড়ে অ্যান্সার বোঝা যাচ্ছে। বলছে টেলরের পৃথকীকৃত মজুরির শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য না হওয়ার মূল কারণ, বলছে টেলরের পৃথকীকৃত মজুরির হার শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি কেননা অদক্ষ শ্রমিকদের নিম্ন হারে মজুরি প্রদানের বিষয়টিকে তারা তাদের অদক্ষতার শাস্তি হিসেবে হিসেবে বিবেচনা করে। দেখ কত সুন্দর সোজা কোশ্চেন, বাংলাটা কঠিন করে দিই। সবসময় মানে প্র্যাকটিক্যাল পেপার না, প্র্যাকটিক্যাল পেপার 3D ইংলিশ পড়লে বেটার হয়, প্র্যাকটিক্যাল পেপার। যাই হোক, এবার হোয়াট ডু মিন বাই মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম? ঠিক আছে, হোয়াট ডু মিন বাই, ওটা একটু নিচে চলে গেছে বুঝিস তো, এই যে লেখা ছিল না হোয়াট ডু মিন বাই, আমি ইংলিশটাই বলছি, হোয়াট ডু মিন বাই মেরিক মাল্টিপল, তার নিচে দেখ লেখা আছে পিস রেট অফ ওয়েজ। একটু চলে গেছে, যাই হোক কাটাকাটি করতে হবে না, লিখে দেয় হোয়াট ডু মিন বাই মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম। ঠিক আছে, তো মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম কি বলেছে দেখ নিচে লেখা আছে, আন্ডার মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট 3 ডিফারেন্ট রেটস সিস্টেম অফ ওয়েজ আর ফিক্সড। ঠিক আছে, আচ্ছা এরপরে করছি, মেরিকটা পরে করছি। মেরিকের 3টে নিয়ম ছিল, মনে আছে? মনে নেই, মনে না থাকলে খুব সমস্যা। মেরিক কি বলেছিল, মানে এইগুলো জানতে হবে। এই সমস্ত কাকে বলে এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যে মেন কথা বলছে কোনটা বললাম, 80, 100 টেলরের কথা বলে, ওটা বেশি ইম্পর্টেন্ট, কাকে বলে অতটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেরিক কি বলেছিল? মেরিক 3টে কথা বলেছিল। কি বলেছিল? আপ টু 83%, আপ টু 83% যদি তুমি প্রোডাকশন করো তাহলে তোমাকে নর্মাল রেট দেবে। 83 থেকে 100% হলে নর্মালের চেয়ে 10% বেশি দেবে। আর আর কি বললাম, 100 এর বেশি হয়ে গেল তখন 120%। কত রেটের কথা বলছে? ভেরি 3টে, 83, ছোট করে লিখছি এখানে, একটা 83 বলেছিল 1 নম্বর, তারা বলেছিল কি আপ, এটা আপ টু 83, তারা বলেছিল 83 থেকে 100, আর বলেছিল মোর দ্যান 100। এই তো 3টের কথা বলেছে। কিন্তু টেলর কিন্তু এসব কিছু বলেইনি, টেলর কিন্তু এগুলো বলেনি, কিন্তু টেলর এসব করেনি, মেরিক এই কথা বলেছে। তাহলে এখানে কি হয়েছে, আন্ডার মেরিক মাল্টিপল পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট 3 ডিফারেন্ট রেটস, বোঝা গেল? 3টে রেট, এখানে একটা রেট, এখানে একটা রেট, এখানে একটা রেট, 3টে রেট অফ ওয়েজেস আর ফিক্সড অন দ্য বেস অফ এফিসিয়েন্সি লেভেল অফ দ্য ওয়ার্কার। এখন বলি স্যার আপনি 83 কোথা থেকে বের করলেন? 83 কি জিনিসটা কি আমি বুঝতে পারছি না, 83 বলুন। আর এফিসিয়েন্সি লেভেল, যখনই তুই মেরিকের অঙ্ক করতি না, সবার প্রথম তুই অঙ্ক শুরুতেই আগে বের করতে হতো পার্সেন্ট অফ এফিসিয়েন্সি। ওয়ার্কারদের এফিসিয়েন্সি সবার প্রথম বের করতে হতো, কিন্তু টেলরে বের করতে হতো না। টেলরে এফিসিয়েন্সি বের করার দরকার নেই, এফিসিয়েন্সি বের করতে হয় কার? মেরিকে। এই জন্য লিখেছে দেখ
efficiency level of the worker. However, no worker are penalized for their inefficiency. কোনো ওয়ার্কার যদি ইনএফিশিয়েন্ট হয় ওকে কোনো পেনাল্টি দিতে হয়, যেমন ওখানে কম পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ওখানে যেমন কম পেমেন্ট করতে হতো এখানে কিন্তু কম পেমেন্ট করতে হবে না, ঠিক আছে তো? আচ্ছা দেখ তাহলে এটা বোঝা গেল। 16 হয়েছে, 17 হয়েছে, 18 হয়েছে, 19ও হয়ে গেল। 19টা দেখ, বাংলাটা যদি একটু বলে দিই, অনেকেই করছি বাংলায়, তো বলেইছি মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতিতে শ্রমিকদের দক্ষতার বিভিন্ন স্তরের উপর ভিত্তি করে 3টি আলাদা মজুরির হার স্থির করা হয়, তবে কোনো শ্রমিক তার অদক্ষতার জন্য এক্ষেত্রে আর্থিক শাস্তি ভোগ করে না। 20 নম্বর, মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে কত ধরনের মজুরির উল্লেখ আছে এটাও পড়তে হবে। অলরেডি দেখ ডেফিনেশনের মধ্যে তুই পেয়ে গেছিস তিনটে। মেরিকের গুণিতক মজুরির পদ্ধতিতে কত ধরনের মজুরির উল্লেখ আছে? 3 ধরনের। দেখ ইংলিশ দেখেন এটা, আর কি দেখবো এখানে? 3 ডিফারেন্ট রেটস, ঠিক আছে? 3 ডিফারেন্ট রেটস। নেক্সট হচ্ছে 21টা, হোয়াট ইজ দ্য বেসিক রিজন অফ পপুলারিটি অফ মেরিক মাল্টিপল পিসের সিস্টেম অ্যাজ দ্য কম্পেয়ার টেলর ডিফারেন্সিয়াল সিস্টেম? মানে এখানে কি বলছে জানিস তো? টেলরের সঙ্গে মেরিকের ডিফারেন্স বলছে এখানে বলছে হোয়াট ইজ দ্য বেসিক রিজন, মেন রিজনটা কি? মানে মেরিকের পিসের সিস্টেমটা বেশি পপুলার হয়ে গেছে টেলরের তুলনায়, কেন? কারণটা কি? দেখ কি লিখেছে, where Taylor suggested strict financial penal action, ঠিক আছে তো? penal action against inefficient worker, মানে টেলরেরটা না বেশি রেস্ট্রিকশন রেখেছে, কারণ টেলর পেনাল্টির কথা ঘোষণা করেছে, শাস্তি দিয়েছে ইনএফিশিয়েন্ট ওয়ার্কারদের শাস্তি দিয়েছে, কিন্তু মেরিক কিরকম কিছু বলেছে? মেরিক কোনো শাস্তির ঘোষণা করেই। এই বলছে হোয়ার টেলর সাজেস্ট স্ট্রিক্ট ফিনান্সিয়াল পেনাল অ্যাকশন, ঠিক আছে, এগেইনস্ট ইনএফিশিয়েন্ট ওয়ার্কার, মেরিক হ্যাজ নট ডিপ্রাইভ দ্য ওয়ার্কার from their entitlement. This is why Medic multiple pieces system of wage payment is more popular as compared to Taylor difference. মানে একটাই কথা, টেলর বলেছে ইনএফিশিয়েন্ট ওয়ার্কারদের শাস্তি দেবে, কিন্তু মেরিক বলেছে না। এটাই তো মেইন কারণ। কিন্তু এখানে কি লিখেছে, বাংলায় কি লিখেছে? বলছে টেলর যে ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের কঠোর আর্থিক শাস্তির ব্যবস্থা করেছিলেন, সেক্ষেত্রে মেরিক তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া থেকে বঞ্চিত করে, ঠিক আছে? এই কারণে টেলরের তুলনায় মেরিকের মজুরির হার পদ্ধতি অধিক জনপ্রিয়। কটা কোশ্চেন আছে রে এসিকিউ দেখতো? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ওই বঞ্চিত করেনি। 22 বলছে মেরিকের মজুরির হার পদ্ধতি অনুযায়ী কোন শ্রমিকের উৎপাদিত পণ্যের পরিমাণ আদর্শ উৎপাদনের পরিমাণ, এবার দেখ এবার একটু ভালো লাগবে, এবার হচ্ছে অঙ্ক দিয়েছে, এবার অঙ্ক আস্তে আস্তে ভালো লাগবে করতে। তাই অঙ্ক যখনই দিয়েছে তার মানে ইংলিশটা পড়াটা বেটার হবে। বলছে হোয়াট উইল বি দ্য ওয়েজ রেট অফ এ ওয়ার্কার ইফ হি ক্যান প্রডিউস 75% অফ দ্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন লেভেল as per মেরিক মাল্টিপল পিসের সিস্টেম। এইবার তো বললাম, কি বললাম, মেরিকের রুল কি বললাম, আপ টু 83%, মনে রাখতে হবে, ঠিক আছে? কি বলেছিলাম বল, ওয়ার্কার যদি 83% প্রোডাকশন করে, মানে এফিশিয়েন্ট লেভেল যদি তোমার 83% হয়, তাহলে তোমাকে নরমাল রেট দেবে। কেন ও এখানে এফিশিয়েন্ট লেভেল কত বলে 75, তাহলে কি রেট দেওয়া উচিত? নরমাল রেট। আমি কিন্তু পুরো কোশ্চেন এখন পড়িনি, দেখ কোশ্চেন হোয়াট উইল বি দ্য ওয়েজ রেট অফ আ ওয়ার্কার, ওয়ার্কারকে ওয়েজ রেট কি দেবে যদি ও প্রডিউস করে 75%, কি রেট দেবে? কার নিয়ম? টেলর বললে কিন্তু এটা হতো না, টেলর বললে অন্য নিয়ম, ঠিক আছে তো? এটা মেরিক বলেছে, মেরিকের ক্ষেত্রে নরমাল রেট দেবে। অ্যান্সার পর, অ্যাকর্ডিং টু মেরিক মাল্টিপল পিসের সিস্টেম অফ ওয়েজেস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, ইফ আ ওয়ার্কার প্রডিউস 75% অফ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ প্রোডাকশন, দেন হি ইজ এন্টাইটেলড টু গেট ওয়েজেস এট দ্য অর্ডিনারি পিস। আমি অলরেডি বলেছি স্যার নরমাল বললেন, আরে নরমাল আর অর্ডিনারি মানে কি? আরে অর্ডিনারি মানেও যা, নরমাল মানেও তো তাই। অ্যান্সার হয়ে গেল। এটা অঙ্ক, এটা কিন্তু অঙ্ক, এটা থিওরি না। সেটা পড়বো, না পড়লেও তুই লিখতে পারবি না, না পড়লেও লিখবি। তোর অ্যান্সার কি হবে? তুই এখানে কত কিছু লেখা আছে, এত কিছু মেন না, মেন অ্যান্সার এটা, এই যে বক্স করলাম, এটা হচ্ছে মেন অ্যান্সার, আর কিচ্ছু মেন, আর কিচ্ছু মেন না। তারপর তুই নিজে লিখতে পারবি না কি লিখেছে। মেন কথা হচ্ছে এটা, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন অ্যান্সার। এটা বাংলায় বলার দরকার নেই, বুঝতে পারলি তো? অঙ্ক তো ইংলিশই হবে। হোয়াট উইল বি দ্য ওয়েজ রেট অফ এ ওয়ার্কার ইফ শি ক্যান প্রডিউস 125% অফ দ্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন মেরিক? কত প্রোডাকশন বলেছে? 125%। আমি তোকে রুলটা বারবার করে মনে করাচ্ছি, দেখ
এই রুলটা তো তার মানে কি, আমি বারবার বলেছিলাম তোর পরীক্ষায়, সবাইকে শুনিস কি, তোদের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মেডিকেল অঙ্ক আসবে না, পরীক্ষায় আসবে টেলর, বলে দিলাম টেলরই আসবে, মানে টেলর আসার চান্স 99%, মেরিক আসার চান্স 1%, টেস্টে আসতে পারে, মেরিক আসতে পারে টেস্ট, ঠিক আছে? তাহলে স্যার মেরিট থেকে কি আসবে? মেরিট থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসএকিউ, এরকম কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন, এমসিকিউ এসএকিউ খুব ইম্পর্টেন্ট। দেখ মেরিট কি বলেছিল, আমি জাস্ট একটু বলেছি, ক্লাসে লেখানো ছিল, আমাদের বইয়ের মতো লেখানো আছে, বইয়ের মতো লেখানো আছে, আপ টু কত পার্সেন্ট বললাম, 83%, তারপর 83 থেকে 100%, তারপর অ্যাবাভ 100%, এই তো ছিল মেরিট। এটা হচ্ছে নর্মাল, নর্মাল পিআর স্টেট, এখানে দেবে 110% অফ পিস রেট, আর এখানে 120% অফ পিস। তো কোশ্চেন পড় না, তুই নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেছিস, অলরেডি অ্যান্সার পেয়ে গেছিস। কোশ্চেন কি বলেছে, প্রোডাকশন লেভেল কত বলেছে, 125%, মানে কি স্যার 100-র বেশি, কত দেওয়া হচ্ছে, ঠিক আছে, 120%। এবার দেখ কোশ্চেন পড়বি, কিন্তু ও তোকে ঘাবড়ানোর কোশ্চেন করেছে, ভালো করে ঘাবড়াবি না, কোশ্চেন তো ঘাবড়ানোর জন্য দিয়ে দিয়েছে। বলছে হোয়াট উইল বি দ্য ওয়েজ রেট, দ্য ওয়েজ রেট কত হবে অফ আ ওয়ার্কার ইফ শি ক্যান প্রডিউস 125%, যদি সে যদি 125% প্রোডাকশন করে তাহলে কত দেবে, এক্সট্রা কত দেবে, 120% পেমেন্ট করতে হবে। দেখ অ্যান্সার কি লিখেছিল, বলছে অ্যাকর্ডিং টু মেরিক মাল্টিপল পিসের সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট ইফ আ ওয়ার্কার প্রডিউস 125% অফ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ প্রোডাকশন, এই দেখ স্ট্যান্ডার্ড ইউনিট অফ প্রোডাকশন মানে কি বলতো, এফিসিয়েন্সি লেভেল, তার মানে এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে, then she is entitled to get 20% above the ordinary piece rate। আরে 20% above the piece rate মানে কি, ওটা মানে তো 120%, ওরা বলছে 20% above, মানে এই 20% above মানে কি, 20% তো হবেই প্লাস নর্মাল পিস রেট, আর এটা মানে তো 120%। ও লিখেছে ঘুরিয়ে দিয়েছে, তো তুই বুঝতে পারলি না, তুই আমি এত লিখবো না, কি লিখবি তুই অ্যান্সার, লিখবি হচ্ছে 120% অফ পিস রেট, ব্যাস সিম্পল অ্যান্সার, 120% অফ পিস রেট, অ্যান্সার হয়ে 120%। এবার তুই 120% না লিখে তুই লিখতে পারিস 20% অফ দ্য পিস রেট, আলাদা কি মানে, মানে দেখ 24 নম্বর, দেখি এটাও কি অঙ্ক দিয়েছে, ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট দ্য ভলিউম অফ ওয়ার্ক অর প্রোডাকশন বিকামস লেজার ইম্পর্টেন্ট, ঠিক আছে তো, অ্যাজ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশন, ঠিক আছে তো, বলছে ইন হুইচ মেথড মানে ওয়েজেস পেমেন্টের কোন মেথডে, যারা ইংলিশে লিখছিস না ওখানে দেখ আন্ডার, ওটা পিস হবে, পি আই হবে, হ্যাঁ পি ওয়ান লেখা যেন কি আছে দেখ, এটা আই হবে, ঠিক আছে তো, ওয়ান হবে ওয়ান। Under preset system of wage payment, the volume of work or production become lesser important as compared to standard level of production, ঠিক আছে, because the worker give more importance to the time as compared to the volume of work or production under this system of wage payment। তার মানে এখানে বলেছে কি, দেখ ভালো করে পড়, বলছে ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট, ওয়েজ পেমেন্টের অনেকগুলো মেথড ছিল, ওয়েজ পেমেন্ট অনেক মেথড ছিল, টাইম রেট ছিল, পিস রেট ছিল, বলছে কোন মেথড, কোন মেথড, the volume of work or production becomes lesser important, মানে প্রোডাকশন অফ, তুমি কতটা ইউনিট তৈরি করেছো, বা ভলিউম অফ প্রোডাকশন বিকামস লেস ইম্পর্টেন্ট ইজ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশন, যখন আমরা স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করবো সেক্ষেত্রে এটা কম ইম্পর্টেন্ট, কোন মেথড হতে পারে, এটা হচ্ছে ধর পিস রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। এখানে ভালো করে বোঝ ব্যাপারটা, বলছে কার সঙ্গে কম্পেয়ার করছে, স্ট্যান্ডার্ড লেভেল, আমরা এতক্ষণ যে বলছিলাম স্ট্যান্ডার্ড 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 মেন ম্যাটার করে না। তুই যখন অর্ডিনারি পিসের স্টেট পিসের ফর্মুলা কি ছিল, কতগুলো পিস করেছি ইনটু এক একটা পিসের দাম, ওখানে স্ট্যান্ডার্ড একবারও বলা হবে না, তাই এখানে কোন পিসের, বুঝতে পারছিস, কোশ্চেনটা ভালো করে পড়বি। দেখি এখানে কি বলেছে, বাংলায় বলছে মজুরি প্রদানের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ বা উৎপাদন তুলনামূলকভাবে কম হয়, উৎপাদনের সময় ভিত্তিক,
এখানটায় না এই যে বাংলায় যে এখানে অ্যান্সার, ইংলিশে যে অ্যান্সারটা দিয়েছে না, এই অ্যান্সারটা না পিসটাকে কেটে দে। এই পিসটা লেখাটা ঠিক লাগছে না। পিসটা কেটে করে দে এখানে টাইম। এটা বেটার লাগবে, টাইমটা বেটার হবে, টাইম লেখাটা বেটার হবে। বাংলায় ঠিক লেখা আছে, বাংলায় ঠিক লেখা আছে, টাইম হবে না, ইংলিশে টাইম হবে। তো এখানে কি বলেছে আমি তোকে বাংলাটা দিয়ে বোঝাই, তারপর ইংলিশটা আরেকবার বলে দিচ্ছি। বলছে মজুরি প্রদানের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ বা উৎপাদন তুলনামূলকভাবে কম হয়। বলছে উৎপাদনের সময় ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতি, মানে টাইম রেট সিস্টেম, ঠিক আছে? পদ্ধতিতে কাজের পরিমাণ বা উৎপাদন তুলনামূলকভাবে কম হয়, ঠিক আছে? কাজের পরিমাণ বা উৎপাদন তুলনামূলকভাবে কম হয় কোথায়? সময় ভিত্তিক। কেননা এক্ষেত্রে উৎপাদনের তুলনায় কাজের সময়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। কোম্পানিতে ওয়ার্কার কাজ করতে গেছে, ঠিক আছে, কাজ করতে গেছে, কোথায় বেশি প্রোডাকশন হবে? সময়ের উপর বেশ করে কাজ করলে বেশি প্রোডাকশন হবে, নাকি উৎপাদন বেশ করে প্রোডাকশন হবে? সময়ের উপর কাজ করলে, ঠিক আছে তো, দেখ এখানে কি বলছে, সময়ের উপর বেশ করে কাজ করলে প্রোডাকশনটা কম হয়। কোম্পানি যখন ওয়ার্কাররা কাজ করে না, ধরো 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা হলে এবার বেরিয়ে চলে যাচ্ছে কাজ, কিন্তু কেউ যদি টাইম প্রোডাকশনের উপর কাজ করে না, যতক্ষণ না কাজ হবে যতক্ষণ বেরোয় না, ঠিক আছে? কারণ যত বেশি কাজ করে তত বেশি পেমেন্ট পাবো, ঠিক আছে? এখানে বলেছে মজুরি প্রদানের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ বা উৎপাদন তুলনামূলকভাবে কম হয়। মানে মজুরি প্রদানের দুটো পদ্ধতি আছে, একটা কি আছে, একটা হচ্ছে টাইম রেট আর একটা ফিক্সড রেট। তো বলছে কোথায় উৎপাদনের পরিমাণ তুলনামূলক কম হয়, বলবি টাইম রেট সিস্টেম তুলনামূলক কম হয়। এখানে লিখেছে আন্ডার টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট দ্য ভলিউম অফ ওয়ার্ক আর প্রোডাকশন বিকাম লেজার ইম্পর্টেন্ট এস কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড লেভেল অফ প্রোডাকশন, ঠিক আছে? মোট কথা মাথায় রাখবি টাইম রেট সিস্টেমে কম হয়, বিকজ দ্য ওয়ার্কার গিভ মোর ইম্পর্টেন্স, ঠিক আছে, টু দ্য টাইম, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু দ্য, মানে ওরা প্রোডাকশনের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেয়, ওরা প্রোডাকশনের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে তো? ওরা প্রোডাকশনের চেয়ে কাকে বেশি গুরুত্ব দেয়? সময়কে বেশি গুরুত্ব দেয়। সময় শেষ, কাজ শেষ। 25-এরটা কি বলে দেখ, আন্ডার ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক অর প্রোডাক্ট প্রডিউস ইজ অ্যাডভার্সলি এফেক্টেড, ঠিক আছে তো? বলছে মজুরি প্রদানের কোন পদ্ধতিতে কাজ বা উৎপাদনের পরিমাণ, মানে কাজ বা উৎপাদিত উপাদানের গুণমান ক্ষতিগ্রস্ত হয়। মজুরি প্রদানের কোন পদ্ধতি গুণমান ক্ষতিগ্রস্ত হয়? বলছে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতিতে পরিমাণ ভিত্তিক, আগেরটা বললাম সময় ভিত্তিক, এটা পরিমাণ ভিত্তিক। পদে কাজ বা উৎপাদিত উপাদানের গুণমান ক্ষতিগ্রস্ত হয়, কারণ এক্ষেত্রে শ্রমিক অধিক পরিমাণ পণ্য উৎপাদন করার লক্ষ্যে যেন তেন প্রকারে পণ্যের সংখ্যা বাড়াতে সচেষ্ট হয়। একটু বোঝার চেষ্টা কর, তবে ইংলিশে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা কর। যখন কোনো ওয়ার্কাররা না, যখন ওরা পিস সেটে কাজ করে, যখন ওয়ার্কাররা পিস সেট সিস্টেমে কাজ করে, ওরা কি ভাবো, যত পিস তৈরি করো, যেভাবেই হোক যতগুলো পিস তৈরি করো তত বেশি পেমেন্ট পাবো, ঠিক আছে? তার জন্য কি করতে থাকে, ওরা প্রচুর প্রচুর পিস তৈরি করতে থাকে। তাহলে কি হবে, এখানে পণ্যের গুণের মানটা, কোয়ালিটি খারাপ হবে কি হবে না? কোয়ালিটি খারাপ হবে। এবার তুই ইংলিশটা পড়, ব্যাপারটা বুঝতে পারবি, এবার ইংলিশটা পড়। ইংলিশটা কি বলেছে, বলছে আন্ডার পিস সেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, ঠিক আছে তো, দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক অর দ্য প্রোডাক্ট produced is adversely affected because in this wage payment system the worker are interested to increase the volume of production or work by any means ignoring their quality। ওরা কোয়ালিটিকে দেখে না, ওরা ভাবে যে আমি যত বেশি প্রোডাকশন করবো তত বেশি পেমেন্টটাকে ফোকাস করে বেশি। সেটা কোশ্চেন, ঠিক আছে এটা। এবার বলছে কি হোয়াট ইজ ইনসেনটিভ। ইনসেনটিভ মানে কি? বোনাস। জানিস ইনসেনটিভ মানে কি? ইনসেনটিভ মানে কি? যারা চাকরি করতে তারা কি বলে? ইনসেনটিভ বলা হয়। আমি কোম্পানি থেকে ইনসেনটিভ পেয়েছি, আমি ইনসেনটিভ মানে বোনাস, ঠিক আছে? ইনসেনটিভ মানে কি? বোনাস, ঠিক আছে? The incentive is an earning of the worker which encourage the worker to work more due to the increase in the financial or non-financial benefit to them. In one hand, quantity and quality of work or production both is improved on the other hand। তুমি কোম্পানি থেকে চাকরি করে, ঠিক আছে? তোমার কোম্পানি থেকে যারা বেশিরভাগ সেলস এর কাজ করে, সেলস যারা সেলস এর কোম্পানিতে বিভিন্ন রকমের কাজ হয়, তো অ্যাকাউন্টেন্ট তো সেলস এর কাজ করে, অনেকে সেলস। বলছে তুমি যদি এই মাসে যদি আমার কোম্পানিকে এত লাখ টাকা বা এত কোটি টাকার টার্নওভার দাও, বুঝতে পারছিস কি বলতে চাইছি? দেখবি যারা এমআর এর কাজ করে, ঠিক আছে, ওদের বলে দেয় যে এই মাসে তোমাকে 1 কোটি টাকা সেল দিতে হবে,
1 কোটি টাকা সেল দিতে হবে, ঠিক আছে? 1 কোটি টাকা যদি সেল দাও তাহলে এত% কমিশন আছে, এবং যত টাকা সেল দিলে তার উপর এত% কমিশন পাবে। এবার ওরা কি করে ওর না আমি সেল দেবো, সারাক্ষণ খাটবে। এমনি তো মাইনা পাবে, মাইনা তো ফিক্সড একটা মাইনা পাবে, তারপরে ওটা ইনসেন্টিভ এক্সট্রা টাকা দেখা গেলো ইনসেন্টিভ এক একজন বছরে না মাইনা যত হয় বা মাসে যত হয় এক্সট্রা 20-30 হাজার টাকা ইনসেন্টিভ তুলে নেবে। মানে মাইনা যদি 40 বা 50 হাজার টাকা, ইনসেন্টিভ 30 হাজার টাকা পেয়ে যাচ্ছে। কেউ তো মাইনার চেয়ে ইনসেন্টিভ বেশি পেয়ে যাচ্ছে, বুঝিস তো? তো ইনসেন্টিভ মানে কি, তুই ভাব কোম্পানি কি চাইছে, কোম্পানি ভাই চাইছে আমার সেল হোক, তাতে আমার এক্সট্রা পেমেন্ট কোথায় করে দেবো, তো ইনসেন্টিভ অনেকে পায়, এরকম ইনসেন্টিভ পায় কোম্পানি থেকে পাওয়া যায়। মানে পার্টিকুলার ওই এমপ্লয়ির জন্য কোম্পানি সেল বেড়ে গেল, তা কোম্পানি তাকে দেবে না কিছু, এটাকে ইনসেন্টিভ বলে, ঠিক আছে? এটাকে ইনসেন্টিভ বলে, বোনাস। তাহলে এর ক্ষেত্রে কি হবে, যে কোম্পানি এমপ্লয়ি ও কি চাইবে, ও কি কোম্পানি সেল বাড়াতে চাইবে কি চাইবে না বল? অবশ্যই চাইবে। ও বাবা সেল বাড়ালে তো আমাদের ইনকাম বেড়ে যাবে, অবশ্যই চাইবে। তো এখানে কি বলেছে বল, ইনসেন্টিভ ইজ অ্যান আর্নিং। আচ্ছা এই টাকাটা কে পাবে, কোম্পানি পাবে নাকি এমপ্লয়ি পাবে? এমপ্লয়ি পাবে। তো ইনসেন্টিভ ইজ অ্যান আর্নিং অফ দ্য ওয়ার্কার হুইচ এনকারেজ, এই ইনসেন্টিভ কোম্পানি ইনসেন্টিভ দিচ্ছে, তাকে ওয়ার্কারকে দিচ্ছে, ওয়ার্কাররা কি হবে, এনকারেজ হবে কি হবে না, উৎসাহিত হবে, এনকারেজমেন্ট উৎসাহিত হওয়া টু দা ওয়ার্ক মোর ডিউ, বলছে মোর মানে অনেক বেশি উৎসাহিত হবে, ডিউ টু ইনক্রিজ ইন দা ফিনান্সিয়াল। আচ্ছা স্যার এই যে বেনিফিটটা দেওয়া হবে না, ইনসেন্টিভ সবসময় টাকাই দেওয়া হয় কথা নেই, দেখা গেল খুব ভালো কাজ করলো, এরকম আমার অনেক জেনে জানা আছে, খুব ভালো কাজ করেছে, আর এবছর কোনটা বেরোবে, এবছর 16 বেরোবে না, আইফোন 16 বেরোবে, ও আগের 2 বছর আগে এবছর 16 বেরোবে না 15 বেরোবে, 16 বেরোবে, 16 বেরোবে। 2 বছর আগে ও এত ভালো কাজ করেছিল কোম্পানি, ও ওয়ার্কার ছিল না, স্টাফ ছিল, এমপ্লয়ি ছিল, কোম্পানি এত ভালো কাজ করেছে, বাইরে থাকে, ফরেনে থাকে, কোম্পানি থেকে ওকে আইফোন 14 প্রো ম্যাক্স দিয়েছে এত ভালো কাজ করার জন্য। তার মানে কি, কি করেছে ও, সবসময় কি টাকাই দেয়? টাকা দেয় না, তোকে ইও দিতে পারে। এখানে কি বলেছে দেখ, এখানে একটা কথা লিখেছে দেখ ইংলিশে, কোথায় চলছিল এই ফিনান্সিয়াল বেনিফিট হতে পারে বা নন ফিনান্সিয়াল বেনিফিটও, বুঝতে পারলি? ফিনান্সিয়াল হতে পারে, নন ফিনান্সিয়াল হতে পারে। টু দেম in one hand quantity and quality of the work or production both improve on the other hand, সেদিকে তোর কোয়ান্টিটিও বাড়বে আর কোয়ালিটিও বাড়বে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি ব্যাপারটা, এটা 6% দিয়েছে। এই ইনসেনটিভকে বাংলা কি বলে দেখ, বাংলাটা খুব সুন্দর বাংলা দিয়েছে, উৎসাহ বর্ধক ভাতা বলতে কি বোঝো? উৎসাহ বর্ধক ভাতা হলো সেই ভাতা, যে ভাতা পাওয়ার ফলে একদিকে যেমন শ্রমিকদের আর্থিক ও অনার্থিক কিছু সুযোগ সুবিধা বাড়ার ফলে তারা কাজে অধিক উৎসাহ বোধ করে, অন্যদিকে উৎপাদন বা কাজের পরিমাণ ও গুণগত মান দুই বৃদ্ধি পায়। আচ্ছা 27টা বাংলা যেটা বলছি ওখানে আগে কি লেখা যেটা কেটে দে, ওটা হবে 27টা হবে উৎপাদনের আদর্শ সময় বলতে কি বলবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে? আচ্ছা তোমার কোন সেমিস্টার? আচ্ছা ফিফথ সেমিস্টার, কোথায় থাকো বলো? তাহলে তুমি তো অফলাইন করতেই পারবে, আমাদের অফলাইনের ক্লাস চলছে সোম শুক্র দুপুর 3:30 থেকে। না না শীতের মন না, আমার বাড়িটা শীতের মন, আমার বাড়িটা হচ্ছে তোমার দমদম স্টেশনের কাছাকাছি, ছাতাকল। না না দমদম স্টেশন, তুমি কোথায় থাকো শীতের মন চলে যাবে। ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পেরেছি। আমার বাড়িটা হচ্ছে তোমার ছাতাকল টুয়ার্ডস নাগের বাজার, নাগের বাজার এরিয়া। তুমি আমাকে ইয়ে করো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা, তাহলে কি বললাম, ওরা ওরা বলছে উৎপাদনের আদর্শ সময় বলতে কি বোঝো? নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য একজন শ্রমিককে যে কাজের সময় বেঁধে দেওয়া হয়, এটা তো একদম সোজা। মানে ধর আজকে ধর আমার একটা কোম্পানি আছে, সেখানে অনেক ওয়ার্কার কাজ করে, ওয়ার্কারকে বলেছি দেখো এই কাজটা তোমাকে এতটা সময়ের মধ্যে করে দিতে হবে। এটাকেই বলা হয় উৎপাদনের আদর্শ সময়। বাংলা বললাম, ইংলিশটা কি বলেছে? হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড টাইম অফ প্রোডাকশন? দ্য টাইম অ্যালাউড। স্ট্যান্ডার্ড টাইম, হ্যালসের ওয়ান অঙ্ক করেছিলি, স্ট্যান্ডার্ড টাইমে আরেকটা নাম কি বলা হতো? টাইম অ্যালাউড বলা হতো না? The standard time allowed to a worker to do a particular job or specified quantity of production is known as standard time of work or production. সোজা কোশ্চেন দিয়েছে 28। In which rate of bonus is paid under health premium plan? তো অ্যান্সার দেখিস না, অ্যান্সার না দেখে এবার আস্তে আস্তে অঙ্কের দিকে ঢুকে গেছে। এবার এতক্ষণে তুই থিওরি পড়ছিলি, 28-এর কোশ্চেনটা বলছে আমরা আমরা যখন বোনাস করছিলাম, বোনাস যেটা বলেছিলাম পরীক্ষায় না, তোদের পরীক্ষায় টেলরের অঙ্ক 6 নাম্বার আসবে, আর ইনসেন্টিভ বোনাস স্কিমের উপর 8 নাম্বার, আর আছে 14 নাম্বার থাকবে। তা বোনাস কার কার করেছিলাম বল? বোনাস একজন বল হেলথে, আর একজন রোয়ান। তা হেলথের বোনাসের নিয়ম মনে আছে? ফর্মুলা কি বলেছিলাম? হেলথের নিয়ম কি ছিল? এই দেখ আমি লিখে দিচ্ছি, ফর্মুলা গুলো জাস্ট একটু লিখে দিচ্ছি, মনে করে বলতে হবে, মনে রাখতে হবে না, এগুলো মনে রাখতে হবে। আজ থেকে কথা বলিস না, মনোযোগ সহকারে শোন। হেলসের নিয়ম কি ছিল? এই বোনাস নিয়ে না দুজন, অ্যাকচুয়ালি 3জন লোক, আমাদের পপুলার নাম হেলসে আর রোয়ান, ওরা দুজন কথা বলেছিল বোনাস নিয়ে। হেলসের বোনাসের নিয়ম ছিল একরকম, রোয়ানের বোনাসের নিয়ম ছিল একরকম। হেলসে কি বলেছিল জানিস তো? হেলসে খুব ভালো কথা বলি, খুব ভালো লোক ছিল হেলসে। হেলসে বলেছিল কি, দেখ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। নিয়মটা কি ছিল? প্রথমে হচ্ছে টাইম ওয়েজেস, মন দিয়ে শুনবি, টাইম ওয়েজেস প্লাস বোনাস। হেলথের নিয়ম ছিল টাইম ওয়েজেস প্লাস বোনাস। একটু ছাড়লাম, ছেড়ে লিখলাম রোয়ান। রোয়ান কি ছিল? রোয়ানও ছিল টাইম ওয়েজেস প্লাস বোনাস। দুজনের ফর্মুলা এক তো, একদমই দুজনের ফর্মুলা এক। দেখ এখন আমরা দুজনে একই পেলাম, একই তো পেলাম দুজনে। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি ছিল? টিটি ইন্টু আর। আস্তে কথা বলিস না। এখানে কি ছিল? এটা তো টিটি ইন্টু আর ছিল। টিটি মানে কি? কতটা সময় নিয়ে কাজ করা আছে, ঠিক আছে? টিটি ইন্টু আর বোনাস। আমি একটু উদাহরণ দিচ্ছি, জাস্ট একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কথা বলিস না। টিএ কোম্পানিতে একজন ওয়ার্কার ছিল, ধর মিস্টার রাম, কাজ করতে এসছে। তো কোম্পানি ওকে বলেছে এই কাজটা তোমাকে 10 ঘন্টায় নামাতে হবে। ঠিক আছে, নামাবো 10 ঘন্টায়, নামাতে বলেছে। ও তো কাজ করতে যাবে, ওকে বলেছে 10 ঘন্টায় নামাতে বলেছে। ও দেখা গেলো কাজটা 8 ঘন্টায় নামিয়ে দিচ্ছে। তাহলে ও কোম্পানি কত ঘন্টা সময় বাঁচিয়ে দিল? এটাকে কি বলে? টাইম সেভ। ও কোম্পানি 2 ঘন্টা সময় বাঁচিয়ে দিল। তাহলে ফায়দা কার হলো? কোম্পানির ফায়দা হলো। তো হেলসে ভালো লোক ছিল, হেলসে বলেছি কোম্পানির তো ফায়দা হলো 2 ঘন্টা, তাহলে পুরো 2 ঘন্টায় কোম্পানি, দেখ কোম্পানি 2 ঘন্টা ফায়দা হয়, ভালো করে বুঝ, কোম্পানি 2 ঘন্টা ফায়দা হয়, ওয়ার্কারের তো কোনো লাভ হলো না। তো ওয়ার্কার পরবর্তীর মধ্যে আর বেশি কাজ করবে না, ও তো 10 ঘন্টায় কাজ করবে। ও যদি 10 ঘন্টায় কাজ করে তো বেশি টাকা পাবে। ও তো 8 ঘন্টা কাজ করলো, ও তো কাজটা 8 ঘন্টা নামিয়ে দিল, 8 ঘন্টা টাকা পাবে। ওকে 10 ঘন্টা করতে বলেছিল, 8 ঘন্টায় করলো, তো 8 ঘন্টা টাকা পাবে। তাহলে কোম্পানি কি মানে ওয়ার্কার কি পরের বার দিয়ে আর করবে কাজ সেইভাবে? 10 ঘন্টায় কাজটা করবে। তো হেলসে খুব বসেই ছিল, বসে বসে ওটা ভাবলো। ও বললো কি যে না, একটা কাজ করো, এই যে কোম্পানি যতটা সময় বাঁচাতে পারলো, কোম্পানিকে হাফ দাও, ওকে হাফ দাও। কোম্পানিকে হাফ দাও, ওয়ার্কারকে হাফ দাও, তাহলে কেউ অখুশি হবে না, দুজনেই খুশি থাকবে। তাহলে ওয়ার্কারকে হাফ দাও মানে 2-এর হাফ কত হয়? 1। তার মানে বোনাস কত দেবে? 50% অফ ইএস। কত সুন্দরভাবে তোকে শিখিয়ে দিলাম, মনে রাখার নিয়ম দেখ, 50% ইএস। আর রোয়ান কি বলছে? রোয়ান বলছে না, আমি এরকম মানবই না। ও কি বলেছিল? বলছে হেলসে বলেছিল যতটা সময় বাঁচাবে তার 50% বোনাস পাবে ওয়ার্কাররা। ও বলেছে না, ও বলছে
ও বলছে রোহান বলেছে ওয়ার্কার কোম্পানি যতটা সময় বাঁচাতে পারবে ওকেও বোনাস দেবো, কিন্তু ওরটা যেমন 50% ফিক্স, এখানে কোনো ফিক্স নেই, এখানে একটা প্রপোর্শন দেবো, প্রপোর্শন কার প্রপোর্শন, টিটি আর টি এর প্রপোর্শন, এই রেশিওটা দেবো, এটাই বলেছিল রোহান। তাহলে তোকে শিখিয়ে দিলাম, তোকে কি শিখিয়ে দিলাম বল, বলে স্যার রোহানে বোনাস দেওয়া হয় টিটি বাই টি এ, আর হেলথে বোনাস দেওয়া হয় 50%। কিছু নেই কোশ্চেন গুলোর মধ্যে এখানে। তাহলে এখানে কি বলেছে, বলছে ইন হুইচ রেট অফ বোনাস ইজ পেড হেলথ এ প্রিমিয়াম প্ল্যান, তাহলে অ্যান্সার কি হতে পারে 50% অফ টাইম সেভ। এই দেখ 50%, এখানে কি বলছে আ ওয়ার্কার এন্টাইটেলড টু গেট 50% অফ দ্য ওয়েজেস অফ দ্য টাইম সেভ, মানে আলটিমেট অ্যান্সার বলেছে 50% অফ টাইম সেভ, আর কিছু বলে মেন অ্যান্সার 50% অফ টাইম সেভ। বলছে ক্যান টাইম সেভ বি নেগেটিভ আন্ডার হেলথ এ প্রিমিয়াম প্ল্যান। ওরা কি কোশ্চেন করেছে স্যার বুঝতে পারলাম না, দেখ ওরা কি বলেছে, মন দিয়ে শুনবি কিন্তু আমি এখানেই বুঝিয়েছি। কোম্পানিতে একজন ওয়ার্কার কাজ করতেছে তার নাম রাম, ওকে বলে 10 ঘন্টায় কাজটা নামান, ও কাজটা করেছে কত ঘন্টায়, ও কাজটা করেছে 12 ঘন্টায়, ও কাজটা করে কত ঘন্টায়, 12 ঘন্টায় কাজটা করেছে। তাহলে কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচালো, ও কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচালো, কাউকে ধর তুই আজকে কোম্পানিতে কাজ করতে গিয়ে তোকে 10 ঘন্টায় কাজ করতে হচ্ছে, তুই কাজটা 12 ঘন্টায় করে দিয়েছিস, তাহলে তুই কোম্পানি কত ঘন্টা টাইম বাঁচালি, -2 ঘন্টা টাইম বাঁচালি। এটা কখনো যে এর সম্ভব, আগে ব্যাপারটা সম্ভব, কোম্পানির -2 ঘন্টা টাইম বাঁচলো, এবার কি কথা, সম্ভবই নয়। তার মানে এখানে কি বলছে, এখানে বলছে টাইম সেভ কখন নেগেটিভ হতে পারে না স্যার, এমনি হয়তো আমরা যখন অঙ্ক করবো তখন অ্যান্সার মাইনাস হবে, কিন্তু জেনুইনলি ব্যাপার রিয়াল ফিল্ড যদি আমরা বলি, প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলি, টাইম সেভ কখন নেগেটিভ হতে পারে, এরকমই কিছু একটা কোশ্চেন করেছে। দেখ বলছে ক্যান টাইম সেভ বি নেগেটিভ আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান, হতে পারে টাইম সেভ নেগেটিভ, বলছে আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান টাইম সেভ ক্যান নেভার বি, ঠিক আছে তো, ক্যান নেভার বি নেগেটিভ, টাইম সেভ শুড আইদার পজিটিভ অর জিরো, টাইম সেভ কখন নেগেটিভ হতে পারে না, হয় জিরো হবে আর না হলে পজিটিভ হবে। তো কোশ্চেন কি দিয়েছে আগে ওটা বলে দিলাম, বলছে হাউ দ্য বোনাস এন্টাইটেল অফ দ্য ওয়ার্কার ক্যালকুলেট আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান। এই দেখ আমি আর করাচ্ছি না, এটা কোশ্চেনটা অ্যান্সার বলছি না, এই যে ওরা কি বলেছে, ওরা জানিস কি জানতে দিয়েছে, এই দেখ আমি খুব হাইলাইট করেছি, ওরা বলছে এইটুকু অ্যান্সার ব্যাস, আর কিছু না। এইটা আর কিছু না, এই সবুজ করে দিলাম, বলছে হেলথ প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করার ফর্মুলাটা বল, কি লিখবি, বোনাস হবে 50% অফ টাইম সেভ, এটাই লেখা আছে, দেখ বড় ওখানে এটাই লেখা আছে, কি লেখে অ্যাকর্ডিং টু হেলথ প্রিমিয়াম প্ল্যান বোনাস এন্টাইটেল অফ দ্য ওয়ার্কার আর ক্যালকুলেটেড বাই দ্য ফলোইং ফর্মুলা অ্যাজ গিভেন বিলো, মানে আর কি লম্বা চওড়া ভাষণ দিয়েছে, ঠিক আছে। তো দেখ এখানে কি লিখেছে, অ্যামাউন্ট অফ বোনাস বের করার নিয়মটা কি, ইকুয়াল টু দিলাম 50%, দেখ কি লেখা আছে 50%, আমি কি বললাম 50% অফ কি বললাম, বল টিএস, বললাম না আমি কি লিখলাম, স্যার আপনি তো বললেন 50% অফ টিএস, স্যার ওরা কিন্তু টিএস লেখেনি, আপনি টিএস বললেন কেন, ওরা কি লিখেছে, ওরা কি লিখেছে পট, স্যার এস মাইনাস টি, এস মাইনাস, স্যার এস মানে কি, আরে এস মানে টিএ, টি মানে কি স্যার টিটি, ও এটা মানে তো টিএস, এটা মানে তো টিএস, ওই তো জাস্ট একটু ওই বললাম লম্বা চওড়া ভাষণ দিয়েছে এখানে, বুঝিস তো। তাহলে 50% বের করেছে কি, 50% কার টিএস এর 50% হবে, ঠিক আছে তো, টিএস আর টিএস কি করে বের করতে সেটা দেখিয়ে দিয়েছি, এস মাইনাস টি, স্যার আমি এস মাইনাস টি লিখবো না, মনে থাকবে না, তুই টিএ মাইনাস টি করেছিস, টিএ মাইনাস টি লিখবি, তুই যদি লিখতে চাস একটু, তুই যদি বলছিস আমি একটু লম্বা চওড়া ভাষণ দেবো লিখবি 50% ব্যাকেটে লিখবি টিএ মাইনাস টি, ঠিক আছে লিখে দিবি না, এটা লিখবি টিএ মাইনাস টি ইন্টু রেট পার আওয়ার, ব্যাস হয়ে গেল। এবার দেখো ওরা লিখেছে, তাহলে আমি এইটুকু কেন এক্সট্রা কথা লিখবো, আমি কেন এটা লিখবো, ওরা লিখেছে এস মানে টিটি, সরি এস মানে টিএ, টি মানে টিটি, আর মানে রেট পার আওয়ার, আমি এত কত কথা লিখবো, আমি এখানে ব্যাকেটে লিখে দেবো টিএ মাইনাস টি, আমি এত বেশি খাটবো, 30-টা হয়ে গেল। এটা ভালো কোশ্চেন, এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন পরীক্ষায় দেয়, এরকমই কোশ্চেন আসবে পরীক্ষায়, এই যে এখন যে তুই আগের মতো নর্মাল থিওরি দেবে না, এরকম কোশ্চেনই পরীক্ষায় দেবে, সোজা কোশ্চেন, পড়তে হবে না এগুলো, না পড়ে লিখতে পারবি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেলথে ওয়ার বোনাস প্ল্যান, এই কোশ্চেনটা কি দিয়েছে দেখ শোন, বলছে হেলথে প্ল্যানে বোনাস কত পার্সেন্ট দেওয়া হয় জানেন, এই মতো বললাম 50, হেলথেতে দেওয়া হয় 50 আর হেলথে ওয়ারে দেওয়া হয় 33%, দেখ কি লেখা আছে, ব্যাস এটাই যদি পারে তার কিছু করতে হবে না। এখানে কি লেখা আছে দেখ, বোনাস, আমি আবার বলছি এত কিছু পড়াচ্ছে, তোকে বলেছে হেলথের সাথে হেলথে ওয়ারের ডিফারেন্স কোথায়, হেলথে দেওয়া হয় 50% বোনাস, তাই তো, আর হেলথে ওয়ারে দেওয়া হয় কত লেখা যায় এখানে, এখানে কত, এই যে 33, এখানে কত লেখা যায়, এটা এই পার্সেন্টেজটাকে
33.33%। এটা 33.33%। কি বললাম বুঝলি কত পার্সেন্ট দেওয়া যায়? এটা 33.33%। 32টা বলছে হাউ টোটাল আর্নিংস অফ এ ওয়ার্কার আর ক্যালকুলেট হেলথ প্ল্যান। ওরা কি বের করতে বলছে? কোশ্চেনের মানে বল তাহলে অ্যান্সার শিখে বলতে পারবে। ওরা কি বের করতে বলছে তোকে? হেলথ প্ল্যানের ওয়েজেস বের করতে বলেছে নাকি বোনাস বের করতে বলেছে? কি বের করতে বলেছে পর? ওয়েজেস। টোটাল আর্নিংস মানে ওয়েজেস বের করতে বলেছে। স্যার ওয়েজেস বের করার ফর্মুলা কি লিখবো? এই দেখ না, ওয়েজেস বের করার ফর্মুলা অলরেডি লিখে ফেলেছিস। এই দেখ, এবার আমি পুরো সবুজ করে দিচ্ছি। দেখ, এটা হচ্ছে ওয়েজেস বের করার ফর্মুলা। এই দেখ, এটা হচ্ছে ওয়েজেস বের করার ফর্মুলা। এইটুকু লিখলেই হয়ে যাবে। কি লিখেছি ওয়েজেস বের করার ফর্মুলা? স্যার টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা কি লিখবো? টিটি ইন্টু আর প্লাস 50% ইন্টু টিএস ইন্টু আর। এটাই লিখতে হবে, আর কিছু লিখতে হবে। ওখানে কি লিখেছে এমন না। দেখ, আমি আবার বারবার একটা কথা বলছি, মন দিয়ে শুনবি। তুই অঙ্কে যেই ফর্মুলা ফলো করেছিস সেটাই করবি। ওখানে কি লেখা আছে সেটাই ফলো করবি না। কেননা তুই অঙ্ক করার সময় একটা ফর্মুলা ফলো করবি, এখানে একটা ফর্মুলা করবি, তুই পরীক্ষায় গিয়ে অঙ্ক ভুল করে দিয়ে দিবি। একটাই ফর্মুলা মনে করবি, ঠিক আছে? তো এটা পড়বি না কিন্তু, আমি বারবার বলছি এখান দিয়ে পড়বি না। এটা এখানে কি লিখে? দেখ, ওরা লিখে টি ইন্টু আর, মানে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তারপর কি 50% ব্যাকেটে এস মাইনাস টি ইন্টু আর। ওই যে আমি তোকে যেটা বললাম সেটাই লিখবি, এটাই লেখা প্র্যাকটিস করবি, এটা বেটার লেখা হবে। কি বললাম বুঝলেন তো? এত কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে? এত কিছু লিখতে হবে না। নর্মালি লিখবি যে টোটাল আর্নিংস, মানে যেমন লিখবি টোটাল আর্নিংস আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান হয়ে গেল ইকুয়াল টাইম ওয়েজেস প্লাস বোনাস। নেক্সট লাইন টিটি ইন্টু আর হয়ে গেল প্লাস 50/100 ইন্টু টিএস ইন্টু আর। ফুল মার্কস দেবো, নাম্বার কাটবে, এক নাম্বার কাটবে না, এক নাম্বার কাটবে, এক নাম্বারই তো আছে। আচ্ছা, এবার বলছে কি? এবার কি বলছে স্যার? এবার ওরা বলছে, বলো স্যার রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ফর্মুলা জানতে চেয়েছে। আরে রোয়ানের ফর্মুলা, তার মানে কি তুই অঙ্ক ভালো করে পড়লে এমনি কেউ আটকাতে পারবে। এই দেখ, রোয়ানের ফর্মুলা হয়ে গেল, শেষ। এটা লিখে দিবি, দেখে দেবো। এটা লিখে দিবি তো? বুঝতে পারছিস তো? কি বললাম? একই ফর্মুলা। তাহলে তোকে ফর্মুলা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। 33 হয়ে গেল। 34 ইন হুইচ মেথড অফ ওয়েজ পেমেন্ট দ্য লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার আর নট গিভেন ডিউ টু ইম্পর্টেন্স। তাহলে কি বলেছে? ইন হুইচ মেথড, কোন মেথডে? দেখ না, পড় না, ভালো করে পড় না, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে। ইন হুইচ মেথড অফ পেমেন্ট, আর মেথড তো দুটোই হয়, ফিক্সড রেট না টাইম রেট, ঠিক আছে তো? দ্য লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার কোথায় বলে তুই বল? ফিক্সড রেটে ওয়ার্কিং আওয়ার বলে নাকি টাইম রেটে ওয়ার্কিং আওয়ার বলে? ফিক্সড রেটে কখনো ওয়ার্কিং আওয়ার বলে? টাইম যখন করছি তখন হেলথের ওয়ার্ক করছি তখন তো সময় বলতো, তো ওয়ার্কিং আওয়ার কখন বলবে? টাইম রেটে। বলছে দ্য লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার নট গিভেন ডিউ টু ইম্পর্টেন্স। বলছে ইন পিস রেট অফ ওয়েজ পেমেন্ট, ভালো করে বুঝবি কিন্তু। এখানে কি বলছে? নট বলেছে, এই জন্য পিস রেট বলেছে। বলছে যে লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার, বলছে লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার যদি বলতো গিভেন ডিউ টু ইম্পর্টেন্স, মানে কখন ইম্পর্টেন্স পাবে সময়টা? টাইম রেট। কখন সময়টা ইম্পর্টেন্ট পাবে না? পিস রেটে। কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, নট বলেছে, নট। বুঝতে পারলি কি বললাম? তাই বলছি ইন পিস রেট অফ ওয়েজ পেমেন্ট দ্য লেন্থ অফ ওয়ার্কিং আওয়ার নট গিভেন এনি ইম্পর্টেন্স, কোনো ইম্পর্টেন্সই পায় না। পিস রেটে কি সময় গুরুত্ব না? এটা কি বলেছে? দ্য টোটাল কোশ্চেন ভালো করে পড়বি কিন্তু, ওই ইচ্ছা করে ছোট্ট করে একটু নোট করে দিয়েছে। দ্য টোটাল ওয়েজেস অফ এ ওয়ার্কার ডিপেন্ডেন্ট অন আ নাম্বার অফ ফ্যাক্টরস, হোয়াট আর দোজ ফ্যাক্টরস। তাহলে কিসের উপর টোটাল, মানে কোনো ওয়ার্কারের যে ওয়েজ, টোটাল ওয়েজেস হয় না, সেটা ডিপেন্ড করে কিছু কিছু ফ্যাক্টরের উপর। ফ্যাক্টর গুলো কি কি? স্ট্যান্ডার্ড টাইম অফ ওয়ার্ক, ঠিক আছে? স্ট্যান্ডার্ড টাইম অফ ওয়ার্ক। তারপরে যে কি অ্যাকচুয়াল টাইম টেকেন, ঠিক আছে? মানে ওয়ার্কার কোনো একজন কোনো একটা কোম্পানি যে ওয়ার্কার যে টোটাল ওয়েজেসটা হয় না, কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড। ফ্যাক্টর গুলো কি কি? টাইম অ্যালাউড একটা, একটা টাইম টেকেন, ঠিক আছে? একটা ওয়েজেস পার আওয়ার মানে রেট পার আওয়ার, আর একটা ও বাবা তো কিছুই নেই, এটা নর্মাল। যখন হেলথের ওয়ান অঙ্ক করতে কি কি লাগতো বল? হেলথের ওয়ান অঙ্ক কি লাগতো বল? যারা হেলথের ওয়ান করে কি লাগতো বল? হেলথের ওয়ান অঙ্ক করতে টাইম অ্যালাউড লাগতো, টাইম টেকেন লাগতো, রেট পার আওয়ার লাগতো, আর মেথড লাগতো। এগুলো দিয়েছে, এটাই তো দিয়েছে, এটাই তো দিয়েছে। বলছে দ্য টোটাল ওয়েজেস অফ ওয়ার্কার ইজ ডিপেন্ডেন্ট অন এ নাম্বার অফ ফ্যাক্টরস, বেশ কতগুলো ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ফ্যাক্টর গুলো কি? 36 হুইচ ওয়েজ পেমেন্ট সিস্টেম ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য মেকিং জুয়েলারি প্রোডাক্ট। আচ্ছা, জুয়েলারি প্রোডাক্টের সময় কোন মেথডটি ইম্পর্টেন্ট? দেখ কি বলেছে অ্যান্সার।
jewelry product, for making jewelry product, time rate system of wage payment is more appropriate because this work give more importance to the quality of the product, not the quantity of the product. তার বলে জুয়েলারি, সোনার যে সোনার গয়না যে তৈরি করে, মানে কি বলে, যারা সোনার গয়না তৈরি করে, ঠিক আছে, তো তাদেরকে কি দিয়ে পেমেন্ট করা হয়, তো মানে কোনটা দিয়ে করলে বেশি ভালো হয়। অনেকে কি করে, অনেকে কাজ করা হয় কি বলতো সময়ের উপর। এখানে তো বলেছে সময়টা বেশি গুরুত্বপূর্ণ। কেন সময় গুরুত্বপূর্ণ? যাতে কোয়ালিটি ভালো হয়। হ্যালো, আজকে বেশি কিছু নিয়ে আসতে হবে না। আজকে নিয়ে আসবি হচ্ছে তুই কস্ট ট্যাক্স। তাহলে কি বললাম বুঝতে পারি তো? কিন্তু দেখবি অনেক সোনার দোকান আছে, ওরা কি করে বলতো, ওদেরকে যাদেরকে কাজ করায় না, ওদেরকে কাজ দেয়, কাজের উপর পেমেন্ট করে, বুঝতে পারি না? তার মানে পিসের উপর কাজ করায়, অনেকে কাজ করায়, কিন্তু সবচেয়ে বেটার কোনটা হয়? বেটার হয় সময়ের উপর কাজ করা। বলে দিই সময়ের উপর 37। এই 37 থেকে 48 টানা অঙ্ক আছে, টানা অঙ্ক আছে 37 থেকে 48। বুঝে, আ ওয়ার্কার ইজ গিভেন 60 আওয়ার্স টু ডু আ জব অ্যান্ড হি কমপ্লিটেড দ্য জব 50 আওয়ার্স। ঠিক আছে, হাউ মেনি আওয়ার্স উইল বি কনসিডার্ড বোনাস আন্ডার হেলথ সেভিং প্ল্যান? বলে দিই কোশ্চেনটা কি বলেছে। তুই একটা কোম্পানি কাজ করতে গেছিস, তোকে 60 ঘন্টা টাইম অ্যালাউ করেছে, 60 ঘন্টা টাইম অ্যালাউ করেছে, তুই কত ঘন্টায় কাজটা করে দিয়েছিস? তুই 50 ঘন্টায় কাজ করে দিয়েছিস, ঠিক আছে তো? তুই 50 ঘন্টায় কাজটা নামিয়ে দিস, তাহলে তুই কোম্পানি কত ঘন্টা সময় বাঁচিয়েছিস? 10 ঘন্টা। তাহলে তোকে বোনাস, তুই অ্যাজ আ ওয়ার্কার তোকে ক ঘন্টার বোনাস দেবে? 5 ঘন্টা। 10 ঘন্টা বোনাস দেবে। তুই তো 10 ঘন্টা কোম্পানি সময় পাই 10 ঘন্টা, তাহলে কোম্পানি তোকে বোনাস দেবে কত? হাফ বোনাস দেবে না? 5 ঘন্টার বোনাস দেবে। দেখ অ্যান্সার 5 ঘন্টা, দেখ অ্যান্সার, দেখ 5 ঘন্টা। আমি আর বললাম না, দেখ অ্যান্সার দিয়ে দেখিস তো। স্যার আমরা পড়বো কি করে? তুই যেভাবে এটাকে মনে করে একটা অঙ্ক, তুই অঙ্কের মতন করে কর, তুই অঙ্কের মতন করে করবি, লিখবি টাইম সেভ। অঙ্ক তো এটা, অঙ্ক কি করে করবি? কোথায় গেল অঙ্ক? অঙ্কের নাম্বার কত বল? কত? 37। যেমন আমরা অঙ্ক করবো টাইম সেভ ইকুয়াল টু টি এ মাইনাস টি। তুই কত ঘন্টা? 60 ঘন্টা মাইনাস 50 ঘন্টা, কত হলো? 10 ঘন্টা হয়ে গেল। তাহলে 10 ইন্টু 50%, অ্যান্সার হয়ে গেল 5 ঘন্টা। বা তুই অল্পনাথ একটা ফর্মুলা লিখতে চাস, ফর্মুলা লিখলে কি হবে? তুই লিখবি বোনাস 50% অফ টিএক্স, 50% ইন্টু 10, কত হয়? 5 ঘন্টা হয়ে গেল 37। এগুলো সব কটা অঙ্ক আছে, এবার সব কটা অঙ্ক। হ্যাঁ, 38 এরটা কি বলেছে? বোঝা, ওয়ার্কার ইজ গিভেন 100 আওয়ার্স টু ডু জব, 75 এ নামিয়ে দিয়েছে, তাহলে 25 ঘন্টা সময় বাঁচিয়েছে। তাহলে বোনাস কত হবে? বোনাস কত হবে? দেখ এখানে বোনাস বের করার ফর্মুলা কি? রো1 এর বোনাস বের করার ফর্মুলা কি ছিল? এই মাত্র শিখেছিলাম, টিটি বাই টি এ। মনে পড়ছে তো? কথা বলিস না। টিটি বাই টি এ ইন্টু টিএস, টিএস এটাই তো ছিল বোনাসের ফর্মুলা। তাহলে টিটি কত ছিল? 75। টি এ কত ছিল? 100। টিএস কত? 25 শেষ অঙ্ক। এটাই তো অঙ্ক। তাহলে 25 কে 100 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। 75/4 মানে 18.75, অ্যান্সার শেষ। ঠিক আছে, এখানে ওরা করে দিয়েছে, কিন্তু এই ফর্মুলা লিখবি না, এস মাইনাস টি তে যাবি না। দেখ আমি কি করেছি এটা দেখ, আমি কি করেছি এটাই যাবে। ওরা কি করেছে দেখবি না, এই ফর্মুলা ভুল, মানে ভুল না, মানে আমার কাছে পছন্দের না, আমার কাছে পছন্দ না ফর্মুলাটা। এই ফর্মুলাটা পছন্দের ফর্মুলা, এটা লিখে দিই, তোর যেটা প্র্যাকটিস হবে সেটাই করবি। 39 টা, দ্য রেট অফ ওয়েজেস পার আওয়ার 80। তাহলে কি বলেছে ভালো করে শোন, রেট পার আওয়ার বলেছে 80, আর আর বলে রেট, কথা বলিস না কিন্তু, রেট পার আওয়ার কত বলেছে বল? 80, ঠিক আছে। ইফ আ প্রোডাক্ট রিকোয়ার 6 মিনিট টু প্রডিউস, মানে একটা ইউনিট তৈরি করতে 6 মিনিট লাগে, তাহলে 6 মিনিটে যদি একটা তৈরি করিস, তাহলে 1 ঘন্টায় কতগুলো তৈরি করবি বল দেখি? আমি তোকে জিজ্ঞাসা করলাম, 6 মিনিটে একটা তৈরি করলে তাহলে 1 ঘন্টায় কতগুলো করবি? 10টা। 10টা, তাহলে কি লিখবো? রেট পার ইউনিট কত হবে? 10। ওরা তোকে কি জানতে চেয়েছে? বলছে বলো ওয়েজেস পার ইউনিট। দেখ এটা তো আর অস্বীকার করার জায়গা নেই, তোরা যখন লেবারের অঙ্ক করেছিলি ডিফারেন্সিয়াল পিস সেটে একটা জিনিস বারবার শেখাতাম, রেট পিস রেট পিস সেট পিস সেট বের করার ফর্মুলা শিখিয়েছিলাম, বহু বহু করেছিলাম পিস সেট। কি ছিল ফর্মুলা বল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। মনে কর রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার কত বের হলো বল?
স্যার 80 ইউনিট পার আওয়ার কত 10, 80 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 8। এই এই যে এখানে এই কোশ্চেন গুলো এমন কিছু কোশ্চেন না অঙ্ক করা ছিল, হয়তো তোর এখন বা তোদের এখন রিভিশন করা নেই বলে একটু অসুবিধা হচ্ছে। এটা তো ছিল, তুই এখানে কি সব লিখেছিস তোর? এখানে ডাইরেক্ট হয়ে যাবে, কি লিখবি তুই? লিখবি ফর্মুলা, কি লিখবি? রেট পার আওয়ার, সরি কি যেন বললাম, পিস রেট ইকুয়াল টু রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, 80/10 ইকুয়াল টু 8। এবার দেখ, কথা বলিস না কিন্তু, 2015 সাল থেকে যে কোশ্চেন গুলো এসে এবার ইয়ারে কেমন কোশ্চেন এসে পড়, দেখ কি এসছে পরীক্ষা ইয়ারে। বলছে ক্যান আ ওয়ার্কার গেট বোনাস আন্ডার হেলথ প্রিমিয়াম বোনাস স্কিম হুজ টাইম টেকেন টু কমপ্লিট আ জব ইকুয়াল টু টাইম অ্যালাউ। ঠিক আছে, তো ভালো করে একটু কোশ্চেনটা না ধীরে সুস্থে পড়। বলছে হেলথ প্রিমিয়াম প্ল্যানে ওয়ার্কার কি বোনাস পাবে যদি যদি টাইম টেকেন, ঠিক আছে, টাইম টেকেন মানে কোনো একটা কাজ করার জন্য টাইমটা নিয়েছে ইজ ইকুয়াল টু টাইম অ্যালাউড, মানে টিটি আর টি এর সমান আছে। বোনাস বের করার নিয়ম কি? টিটি আর টি এর মধ্যে ডিফারেন্স হলে তো বোনাস হয়, তাহলে কি বোনাস দেওয়া উচিত না? সমান তো, বোনাস দেবে কি করে? দেখ কি লিখেছে, নিশ্চয়ই ওরা একটা গল্প লিখেছে এখানে, সেই গল্পটা কি লিখেছে দেখ। বলছে আ ওয়ার্কার ক্যান নট গেট বোনাস, আলটিমেট অ্যান্সার কি? বোনাস পাবে না। তো কি বলি স্যার কেন বোনাস পাবে না? তুই কি বলবি? কারণ ও টাইম টেকেন আর টাইমের দুটো সমান, তাই তো বোনাস পাবে। মেন কারণ বোনাস পাওয়ার নিয়ম কি জন্য লিখবে? বোনাস পেতে, বোনাস কখন পাওয়া যায়? যদি সময় বাঁচাতে পারে তাহলে বোনাস পাওয়া যাবে, এইসবই লিখবে। ও সময় বাঁচাতে পারেনি, দুটো সমান, এইসবই লিখবে। দেখ কি লিখেছে, আ ওয়ার্কার ক্যান গেট বোনাস আন্ডার হেলথ প্রিমিয়াম can not get bonus under health premium bonus scheme whose time taken to complete a job equal to time allowed for the job because the worker does not save any time and bonus is calculated on the basis of time saved only. তো এই একই কথা বললাম, এই কথাটাই লিখবে। যে কোনো ওয়ার্ক আসে হেলথ সেভ হোক বা বোনাস পাওয়ার নিয়ম, বোনাস তুমি তখনই পাবে তুমি যদি সময় বাঁচাতে পারো। ও সময় বাঁচাতে পারেনি বলে বোনাস পাবে। স্যার কি করে বলতে সময় বাঁচাতে পারেনি? টাইম টেকেন টাইম সেম, তাই সময় বাঁচাতে পারেনি। পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল 2015 সালে। তো এর জন্য কোনো থিওরি কারণ মুখস্থ করতে হবে না, কেউ যদি এই কোশ্চেন নাও পড়ে যায়, কারণ যদি অঙ্ক করা থাকে সে এমনি লিখে দেবে। 41 বলছে স্ট্যান্ডার্ড টাইম অফ প্রোডাকশন, কিছুক্ষণ আগেই বললাম না স্ট্যান্ডার্ড টাইম কোনটা? স্ট্যান্ডার্ড টাইম কাজ করে কোনো কোম্পানিতে কাজ করতে গেছিস, তোকে কোম্পানির মালিক তোকে বলে দিচ্ছে দেখো তোমাকে কিন্তু এই কাজটা এত ঘন্টায় নামাতে হবে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম। এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম মানে কিছুক্ষণ আগেই বললাম। বলছে কি দ্য টাইম টু বি টেকেন by an ordinary worker to complete a particular job or production related activity in normal speed of work is termed as standard time of production. যদি এখানে এই লেখাটা কঠিন লাগে, আগেও তো এই কোশ্চেনটা পড়েছিলি, ওইটা লিখে দিবি, যে কোনো একটা লিখে দিলেই হবে, যে কোনো একটা লিখে দিলেই হবে। এখানে স্ট্যান্ডার্ড টাইম অফ প্রোডাকশন কি, কত নম্বর কোশ্চেন ছিল বলে এটা? বলছে সম্পাদিত কাজের প্রকৃত সময়, না কোথায় গেল, সরি, একজন সাধারণ শ্রমিক কোনো একটি উৎপাদনের কাজ স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে যে সময় নিতে পারে, একজন সাধারণ শ্রমিক একটা উৎপাদনের কাজ স্বাভাবিক গতিতে নর্মাল স্পিডে করতে যতটা সময় নিতে পারে তাকে বলা হয় উৎপাদন আদর্শ। তারপর বলছে কি রিপিট কোশ্চেন দিয়েছে, রোয়ানের ফর্মুলা লিখতে বলেছে, রোয়ানের বোনাসের ফর্মুলা লিখতে বলেছে। এর জন্য কোনো স্টুডেন্টকে পড়ে যেতে হয় না। আমি বারবার বলছি অঙ্ক পড়ে গেলে হেলসে রোয়ান আর পিসের অঙ্ক যদি মনোযোগ সহকারে করা থাকে, তুই যে কোনো এসে কিউ কি আর এমসিকিউ সব অঙ্কই দেবে, সব এমসিকিউ এসিকিউ পেরিয়ে যাবে। বোঝা গেল কোশ্চেনটা? বুঝতে পারলি? আশা করি বুঝতে পারলি। এটা নিশ্চয়ই আমাকে পুরো সময় নষ্ট করতে হবে না। তা বলছে দেখ অঙ্ক দিয়েছে, অঙ্কটা ইংলিশে করি। কি বলছে ফর আ ওয়ার্কার স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে কত, দেখ এই এই রিসেন্ট ইয়ার আগের বছর মানে এসেছিল এই অঙ্কটা। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 50 ইউনিটস ইন 8 আওয়ার্স অ্যাকচুয়াল প্রোডাকশন। তার মানে কি বলেছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন তুই কোম্পানিতে কাজ করতে গেছিস, কোম্পানির মালিক বলে দিচ্ছে দেখো তোমাকে এই 8 ঘন্টা টাইম বরাদ্দ করলাম, 8 ঘন্টায় 50 ইউনিট তৈরি করতে, মানে তোকে 50 ইউনিট তৈরি করতে বলেছে। তুই করেছিস কত ইউনিট বল? স্যার আমি করেছি 40 ইউনিট। কি করতে বলে তোকে? তোর কতগুলো করতে বলেছে? 50, তুই করেছিস 40। স্যার কি বের করতে বলেছে? এফিসিয়েন্সি লেভেল। আমি তোদের একটা কথা মন দিয়ে শোন, একটা কথা বারবার ক্লাসে শিখিয়েছি, এফিসিয়েন্সি লেভেল আমরা দুদিক থেকে বের করতে পারি, একটা প্রোডাকশনের দিক থেকে আর একটা টাইমের দিক থেকে, একটা প্রোডাকশনের দিক থেকে আর একটা সময়ের দিক থেকে। স্যার আমি বলছি বল দেখি প্রোডাকশনের দিক থেকে বের করা পাবো না, মনে আছে? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100 হয়ে গেল শেষ। দেখ তাই লিখেছে, অ্যাকচুয়াল আউটপুট কত 40, স্ট্যান্ডার্ড আউটপুট কত 50, 40/50 ইনটু 100 করলে হয় 80%। এটা শিখলাম, অঙ্ক তো কত করেছিলাম। আচ্ছা জাস্ট এমনি জিজ্ঞাসা করতে ইচ্ছা করলে, এই কোশ্চেনে বলেনি, যদি বলতে এটা তো
প্রোডাকশনের দিক থেকে বলে, যদি সময়ের দিক থেকে বলতো ফর্মুলাটাকে উল্টাতে বলতো, উল্টে দিতে বলতো, উল্টালে কি হবে বল, ওপরে কি হবে বল, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বাই অ্যাকচুয়াল প্রোডাকশন। কিন্তু টাইমের দিক থেকে হলে প্রোডাকশনের জায়গায় বসে যাবে টাইম, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম। যেই কোশ্চেনটা বললাম লাস্টে, ঠিক পরের কোশ্চেন ওটাই দিচ্ছে, দেখ পরের কোশ্চেন ওটা দিয়েছে, পরের কোশ্চেন ওটা দিয়েছে কি বলি দেখ, টাইম অ্যালট করে 36 ঘন্টা, বলতে শুনবি টাইম অ্যালট 36 ঘন্টা। আমি আগেরটা যে কোশ্চেন করলাম কি দিয়ে বললাম, ইউনিট দিয়ে বললাম, কিন্তু পরে একটা ফর্মুলা বললাম যে টাইম হতো কি হতো, ওই ফর্মুলাটা এখানে বসছে। দেখ টাইম অ্যালট করে 36 ঘন্টা, ওয়ার্কার কাজটা নামিয়ে দিয়েছে কতক্ষণের মধ্যে বল, 40 ঘন্টা, 40 ঘন্টায় নামিয়েছে। তো বলছে বল লেভেল অফ এফিসিয়েন্সি কি হবে বল, তো টাইমের দিক থেকে কি হয় বের করার ফর্মুলা বললাম, বল টাইম অ্যালট বাই টাইম টেক। তো টাইম অ্যালট কত ছিল অঙ্কে বল 36, আর টাইম টেকেন 40, 36 বাই 40 ইন্টু 100 করে 90% হয়ে যাচ্ছে। একই জিনিস, এই দুটোর মধ্যে দেয়, এটা কমন কোশ্চেন। তারপর 45 এটা কি বলছে, ইন আ ডে 8 আওয়ার্স, ঠিক আছে, স্ট্যান্ডার্ড আউটপুট 60 ইউনিটস এন্ড সেম টাইম অ্যাকচুয়াল আউটপুট 75 ইউনিটস, লেভেল অফ এফিসিয়েন্সি কত হবে, এইমাত্র বললাম লেভেল অফ এফিসিয়েন্সি। এই যে 44 এর আগে 43 যেটা বললো সেটাই দিয়েছি। লেভেল অফ এফিসিয়েন্সি বের করার ফর্মুলা কি করলি, প্রোডাকশনের দিক থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল বল, স্যার অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল আপনার 75 আর স্ট্যান্ডার্ড ছিল 60, 75 বাই 60 ইনটু 100 করে 125 হচ্ছে, ঠিক আছে তো। 46 নম্বর অঙ্ক বলছে ইন আ উইক আ ওয়ার্কার ওয়ার্ক ফর 40 আওয়ার্স, ওয়ার্কার কাজ করছে কত ঘন্টায়, 40 ঘন্টা। আবার এবার তো আবার সময় দিয়েছে, দেখ একটু অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে সলভ করবে, হ্যাঁ ভালো অঙ্ক দিয়েছে, ভালো অঙ্ক। এই অঙ্কটা আমার যত মনে পড়ছে আগের বছর কি তার আগের বছর দিয়েছিল এই অঙ্কটাই দিয়েছিল। আবার একই কোশ্চেন রিপিট করে দেয়, কোশ্চেন হেভি রিপিট করে, এসে কিউ যা আসবে এর মধ্যে আসবে, বাইরে কিছু দেবে না। এবং তাও বলেছি এসে কি কোথা থেকে কোথা তোমার দেওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি তুই ধরে নেই 40 থেকে 48 মধ্যে এসে কিউ আসবে, মোটামুটি ধরে, কিন্তু অঙ্কগুলো কিন্তু 40 থেকে 48 মধ্যে আসবে না। অঙ্ক এই ধরনের অঙ্ক আসবে হয়তো ডিজিট চেঞ্জ করে দেবে, ফিগার চেঞ্জ করে দেবে, ফিগারগুলো চেঞ্জ করে দেবে, ঠিক আছে তো। তো দেখ এখানে দেখ কি বলেছে, যেটা বলছিলাম কত নম্বরটা বললাম যেন, হ্যাঁ 44, তাই তো 44 হয়ে গেছে, 46 হবে। ইন আ উইক ওয়ার্কার ওয়ার্ক 40 আওয়ার্স, ওয়ার্কার কাজটা নামাচ্ছে কত ঘন্টায়, 40 ঘন্টায় কাজটা নামাচ্ছে। হিজ বেসিক ওয়েজেস বলেছে 3600 টাকা, বোনাস পাচ্ছে 1200 টাকা। এমনি নর্মাল ভাব, তোরা যারা আমার কাছে লেবারের অঙ্ক করেছিস, তোরা যে কোনো হেলসে বা নোয়ার কি করে করতে বল, হেলসের অঙ্ক কি ছিল স্যার, টাইম ওয়েজেস প্লাস বোনাস, হ্যাঁ কিনা। টাইম ওয়েজেস কত বলেছে, বেসিক ওয়েজেস মানে টাইম ওয়েজেস, টাইম ওয়েজ বলে 3600 টাকা, বোনাস তোকে বলছে বের করতে হবে না, আমি তোকে বের করে দিয়েছি। তাহলে কত হলো, তুই কি করতি, টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি করতি, দেখ এখানে লিখেছে টোটাল ওয়েজেস বের করার ফর্মুলা, স্যার টাইম ওয়েজ, দেখ টাইম ওয়েজেস প্লাস বোনাস, টাইম ওয়েজ 3600 টাকা আর বোনাস 1200 টাকা, টোটাল 4800 টাকা। তুই ক্যালকুলেট করতি টাইম ওয়েজেস কি করে বেরোবে, তুই ক্যালকুলেট করতি বোনাস কি করবে, সেই টাকাটা ওরা বলে দিয়েছে। তাই তো টোটাল ওয়েজেস 4800, কোনো ডাউট আছে এখানে, কোনো ডাউট নেই। 4800 কত ঘন্টায় টাকাটা পেয়েছে, স্যার 40 ঘন্টায় পেয়েছে। তাহলে 40 ঘন্টা 4800 টাকা পেলে 1 ঘন্টায় কত টাকা হচ্ছে, 120 টাকা। এটাকে কি বলতো মনে পড়ে, স্যার এখানে আপনি করতেন এফেক্টিভ রেট বের করতেন, মনে পড়ে, দেখ লিখেছে এফেক্টিভ রেট, তোকে ওরা এফেক্টিভ রেটই বের করতে, একদম বেকার কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এটা একদম ইজি কোশ্চেন। নর্মাল অঙ্ক পড়া থাকলে করার কোনো ব্যাপারই না, বেসিক অঙ্কগুলো পড়া থাকলে এগুলো করার কোনো ব্যাপারই না। 47 কি বলে দেখ, আওয়ারলি রেট মানে রেট পার আওয়ার কত বলেছে, দেখ রেট পার আওয়ার 50 বলেছে, ঠিক আছে তো, রেট পার আওয়ার 50 বলেছে, ঠিক আছে তো। তারপর টাইম অ্যালাউড বলেছে 60 ঘন্টা, টাইম সেভ বলেছে 12 ঘন্টা। হোয়াট ইজ দ্য বোনাস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, দেখ এই তো এখানে করেছে, আমি দেখছি না এখানে, এখানে কেটে দিলাম। এবার দেখ কি করবো, বোনাস বের করার ফর্মুলা কি ছিল, রোয়ানে বল, এই মতো শেখালাম তোদের। সেট টিটি বাই, মনে পড়ছে টিটি বাই টিএ বললাম না, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, মনে পড়ছে এই ফর্মুলা লিখেছিলাম। টিটি কত ছিল বল, কোশ্চেন পড়ে দেখ টিটি কত, স্যার টিটি বলেনি, খোঁজ টিটি বলেনি, স্যার টিটি বলেনি। ওরা সেভ বলেছে 12 আর স্ট্যান্ডার্ড টাইম 60, স্ট্যান্ডার্ড টাইম মানে জেনে রাখ, স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউ করেছে 60, আর তুই 12 ঘন্টা টাইম বাঁচিয়েছিস, তাহলে নিয়েছিস কত কাজটা করতে, 48 ঘন্টাই তো, 48 ঘন্টা ডিভাইড বাই 60 ঘন্টা, বোনাস সেভ হচ্ছে 12 ঘন্টা আর রেট হচ্ছে 50, অঙ্ক শেষ। তাহলে কি করলাম, 48 বাই 60, এই যে 12 কে 60 দিয়ে কাটলে কত হলো 5, 5 কে 50 দিয়ে কাটলে কত হলো 10, 48 ইন্টু 10 480, অঙ্ক শেষ। এটা অঙ্ক ছিল, ধরতে হবে তোকে, না পড়ে লিখে দিতে হবে, পড়ে দিতে পারবি। লাস্ট কোশ্চেন 48 শেষ হয়ে গেল। স্ট্যান্ডার্ড টাইম কত বলেছে বল, স্ট্যান্ডার্ড টাইম 48 ঘন্টা, ঠিক আছে স্যার, ঠিক আছে। এফিসিয়েন্সি লেভেল বলেছে 120%, স্যার ঠিক আছে। অ্যাকচুয়াল টাইম বের করতে বলেছে, তুই বল এই মতো শেখালাম, ফর্মুলা কি করলাম এখানে লিখছি, এফিসিয়েন্সি লেভেল
এখানে এফিসিয়েন্সি লেভেল কোন দিক থেকে করবো, সময়ের দিক থেকে করবো না প্রোডাকশনের দিক থেকে করবো? এই অঙ্কটা কোশ্চেনের দিকে তাকা, ভালো করে কোশ্চেনটার দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা। সময় সময় সময়ের ফর্মুলা কি ছিল স্যার? টিএ বাই টিটি, তাই তো? টিএ বাই টিটি, ঠিক আছে স্যার, ইন্টু 100, লেখ ইন্টু 100 লেখ, ঠিক আছে। ওরা কোশ্চেন এফিসিয়েন্সি লেভেল কত বলে দিয়েছিল, কোন এফিসিয়েন্সি লেভেল 120 বলেছিল, বা দিকে লিখবো 120, তাই তো বলেছিল 120। স্যার পার্সেন্টেজ বলেছিল, পার্সেন্টেজ দিন না, দেবো না, দেবো না পার্সেন্টেজ। কেন দেবো না? যদি তুমি 100 লেখো তাহলে পার্সেন্টেজ দেবে, 100 লিখলে পার্সেন্টেজ দেবে না, 100 কি পার্সেন্টেজ দেবো? তাহলে এই ইন্টু 100টা এই দিক নিয়ে আসলে কি হয়, ভাগ 100 হয় কিনা, বোঝা গেল? টিএ, টিএ কত বলেছিল? টিএ বলেছিল অঙ্কে কিছু, হ্যাঁ টিএ বলেছিল 48। টিটি কত? দেখ ওরা কত সুন্দর ভাবে করে, দেখ কত কিছু বেগে নিয়ে, আমার দরকার নেই। ক লাইন করলাম, প্রথম লাইনে ফর্মুলা লিখলাম, তারপরে লাইন করলাম, পরের লাইনে অঙ্ক শেষ, পরের লাইনে অঙ্ক শেষ, 3 লাইনে অঙ্ক শেষ। তাহলে কি হবে বল, পারবি করতে? 48-এর সঙ্গে কি করতে হবে, 48-এর সঙ্গে 100 গুণ করে বল এখানে কি করে অ্যান্সার হবে, পারবি তো করতে? এটা নর্মাল জিনিস। তোকে কি বের করতে হবে, টিটি বের করতে হবে, বল টিটি, টিটি কি করে করবি বল? স্যার 48-এর সঙ্গে 100 গুণ করবো, ডিভাইড বাই 120 করে, ছোটবেলায় অ্যালজেব্রা করেছিস? নর্মাল করলাম, 48 × 100 বাই 120, তাহলে করে বল কত হচ্ছে? 4/800-কে 120 দিয়ে ভাগ করলে কত হয়? 40। এই অঙ্ক লাস্ট কয়েকটা অঙ্ক করলাম, বলতে পারি মেনলি বেসিক্যালি অঙ্কগুলো থিওরি তো নেই, সবাই থিওরি একবার রেডিং করে লিখে দিতে পারবে, কিন্তু অঙ্কগুলোতে ফোকাস করবে, যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেখান থেকে অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে? জাস্ট একটু আমি একটু দেখছি এখানে কত অব্দি কোশ্চেন আছে বল, এখানে কত অব্দি কোশ্চেন করলাম বল, এখানে আসছে 2019 অব্দি আছে। 19 সালে পরীক্ষা হয়নি, 21 সালে পরীক্ষা হয়নি, পরীক্ষা হয়েছিল 22 সাল, ঠিক আছে, 22-এ পরীক্ষা হয়েছিল, 23-এ পরীক্ষা হয়েছিল, আর 24-এ পরীক্ষা হয়েছিল। তাহলে দেখ একটু বইয়ের নিচের দিকে আয়, এই আমি বলছি, আমি এত কথা বলছি, যে সোজা 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 দেখি সোজা কোশ্চেন দিয়েছিল কিনা, দেখি আগের বছর 24 সালে কি কোশ্চেন দিয়েছিলাম, কতটা কঠিন দিয়েছিলাম একটু দেখতে চাইছি এসে। এই আমাদের বইয়ের 286 পাতা, বুঝিস তো? আমাদের বইয়ের 286 আমাদের বইয়ের 286। ও এসে কিন্তু একটাই আছে, একটা দিয়েছিল দেখ আগের বছর, খুলেছিস? 4 নম্বর পয়েন্টটা দেখ, আমি বলছি 287 দেখ 4 নম্বর পয়েন্টটা দেখ, হ্যাঁ বলছে আওয়ারলি ওয়েজ রেট, অঙ্ক দিয়েছে অঙ্ক, আর আমাদের চাই অঙ্ক দিই পরীক্ষা, থিওরির চেয়ে অঙ্ক দেওয়াটা বেশি বেনিফিট লাগে। দেখ রেট পার আওয়ার বলেছে কত, 50 টাকা রেট পার আওয়ার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কথা বলিস না, ভালো করে বোঝ, হ্যাঁ বলিস ওই 37 নম্বর ওই তো একই দিয়েছে। তারপর বলছে কি স্ট্যান্ডার্ড টাইম, টাইম অ্যালট কত বলছে 60 ঘন্টা, ঠিক আছে। টাইম সেভ বলেছে কত, 12 ঘন্টা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ, ও ওই অঙ্কটা তুলে দিয়েছে, ও তার মানে কোশ্চেন পুরো টুকে দিয়েছে। তাকে বলতে পারবো দেখ পরীক্ষা কেমন দিয়েছিল, 24-এর কোশ্চেনটা হয়ে গেল 2024, স্যার 2023 বলুন দেখি। আমি কি বলছি, কোথা থেকে কোশ্চেন দেয় তোকে ভালো করে শুনে রাখ, আমি বলে দিচ্ছি কোথা থেকে কোশ্চেন দেয়, ভালো করে শুনে রাখ, যেটা বলছি সেটা শোন। 2023টা বের করে দেখি। হ্যাঁ দেখ পেজ নাম্বার হচ্ছে তো কত, 275, 275 পাতায় চলে আসে, 275 পাতায়, এটা 23 সাল আছে, 275 পাতার। সি এর অর দেখ, সি এর অর, সি এর অর বলবো, সিটা বলবো না, সিটা পরের সপ্তাহে করাবো, পরের সপ্তাহে যে নেক্সট চ্যাপ্টার তখন করাবো। সি এর অর শোন, এই আস্তে কথা বলিস না ভাই, কথা বলিস না ভাই, কথা বলিস। সি এর অর বলছে কি টাইম অ্যালাউড বলেছে কত, 36 ঘন্টা, ঠিক আছে। ইফ আ ওয়ার্কার কমপ্লিট জব 40 ঘন্টা, 40 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছে, এফিসিয়েন্সি কত? এটাও তো করালাম, এটাও তো, এই অঙ্কটাও তো করানো অঙ্ক। আচ্ছা তাহলে দেখেছিস তো। তারপর অঙ্কটা স্যার 2023 সালে কোশ্চেন দেখ, তারপরে কোশ্চেনটা স্যার স্যার এটা তো নিশ্চয়ই করাননি। দেখ ইন আ উইক ওয়ার্কার, দুটো এসে 2023 সালে দুটো এসে কি এসেছিল, দুটো দুটো এসেছিল, 24-এ একটা এসেছিল, তার মানে একটা যদি আসে তাহলে এমসিকিউ বাড়িয়ে দেবে। ইন আ উইক ওয়ার্কার ওয়ার্ক ফর 40 আওয়ার্স, ওয়ার্কার কাজটা নামিয়েছে কত, 40 আওয়ার,
বেসিক ওয়েজেস 3,600 টাকা, বোনাস 1,200 টাকা, এফেক্টিভ রেট অফ ওয়েজেস পার আওয়ার। ও বাবা, পুরো তো কপি করেছে। দেখেছিস কপি কিভাবে করে পরীক্ষায়? লাস্ট 22 সাল। বলিস পেজ নাম্বার বলিস। হ্যাঁ হ্যাঁ, না না এত আগে। 267, না না ওটা তো 22, এখানে এখানে আছে, এই চলে 268। 268 মানে যেখানে 2023 লেখা আরম্ভ হচ্ছে তার আগের পরেই আছে 268। দেখ শোন, বলি এখানে কোন অঙ্কটা দিয়েছিল? 10-এর অঙ্কটা বলছি। আচ্ছা বাদ দে, 10 না অনেকগুলো দিয়েছিল এখানে। ওই বছর তো অনলাইন মানে জাস্ট, ওই বছর কি হয়েছিল 2022 সালের পরীক্ষাটা, ওরা তো খুব লাকি স্টুডেন্ট ছিল। একটাই চ্যাপ্টার ছিল কষ্টের, কষ্টে একটাই চ্যাপ্টার ছিল, 40 নম্বর এসেছিল কষ্টের, শুধু লেবার ছিল আর কিছু ছিল না, লেবার থেকে 40 এসেছিল। ঠিক আছে, ট্যাক্সের দুটো চ্যাপ্টার ছিল, একটা ক্যাপিটাল গেইন আর একটা আছে তোর হাউস ওয়ার্ড, 40 এসেছিল। ঠিক আছে তো, তো দেখ শুধু লেবার পড়ে গেলে 40, বুঝলি, লেবারে 40 ছিল। কারণ ওই বছর ওদের সিলেবাস কমিয়ে দিয়েছিল তো, করোনা চলছিল সেই সময়, জাস্ট ফার্স্ট টাইম পরীক্ষা করলো ওই বছর। যাই হোক, বলে দিচ্ছি তোকে শোন কি কোশ্চেন এসেছিল। অনেকগুলো কোশ্চেন দিয়েছিল এখানে। 9 নম্বর কোশ্চেনটা পড়ছি, বলছে ডিফারেন্স বিটুইন হ্যালসে প্ল্যান আর রোয়ান প্ল্যান। না পড়েও পার্থক্য লেখা যাবে, পেয়েছিস? হ্যালসের সঙ্গে রোয়ানের পার্থক্য তুই কি বলবি? বলবি স্যার বোনাসের ফর্মুলা। ওখানে বোনাস দেওয়া হয় কত, একটা লিখে দিত বোনাস দেওয়া হয় ওখানে কত বল। হ্যালসে বোনাস দেওয়া হয় কি বলেছিস না, 50% অফ টিএস, আর ওখানে বোনাস দেওয়া হয় 50% অফ 50%। ওখানে লিখো কি পিটি বাই টিএ টিএস। ব্যাস হয়ে গেল। পার্থক্য তো প্রচুর লেখা যায়, একটা এটা তো 1 নম্বর একটা পার্থক্য লিখেই তো। হ্যাঁ 1 বলে দিয়েছিল। তা ওই যে রাইট ডাউন দ্য টু অ্যাডভান্টেজ অফ টাইম ডেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। ঠিক আছে তো স্যার, এটা এটা আমরা যখন লং কোশ্চেন পড়বো না এই চ্যাপ্টারে, লং কোশ্চেন আছে না, লং কোশ্চেনে একটা কোশ্চেন আমার সাজেশনেও আছে যে টাইম ডেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট মানে সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির সুবিধাগুলো কি কি। তো ওখান থেকে দুটো সুবিধা তুলে দিতে হবে, ওখান থেকে সুবিধা তুলে দিতে হবে। এবার দেখ অঙ্কে চলে আয়। 10 নম্বর অঙ্ক কি ছিল দেখ, 10 নম্বর অঙ্কটা বলছে দ্য ওয়ার্কার ওয়ার্ক ফর 50 আওয়ার্স, বেসিক ওয়েজ রেট 4,800, বোনাস বলেছে 1,200 টাকা। হোয়াট ইজ দ্য এফেক্টিভ রেট অফ ওয়েজেস পার আওয়ার অফ দ্য ওয়ার্কার। পুরো কপি করা অঙ্ক, পুরো কপি করে দিয়েছি অঙ্কটা। এটা নিশ্চয় বলতে হবে না, কিছুক্ষণ আগে করালাম অঙ্কটা। স্যার তারপর হাউ উড ইউ ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি লেভেল অফ ওয়ার্কার টাইম বেসিস। এইবার তো বল ফর্মুলা শেখালাম। এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি ছিল টাইমের দিক থেকে? টাইম অ্যালাউড বাই টাইম টেকেন টু 100। 1 নম্বর পেয়ে গেলি, 1 নম্বর পেয়ে গেলি পুরো। এর সাথে অরে দিয়েছিল, যদি তো ফর্মুলা লিখতে কষ্ট লাগে বুঝিস তো, তাহলে অঙ্কটা করে দিবি। অঙ্কটা কি বলেছে, আমি কেন অঙ্ক করতে যাবো ফর্মুলা দিতে পেয়ে যখন। দেখ না অঙ্কটা কোনো কঠিন না, এই অঙ্কটা করালাম মাত্র। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 50 ইউনিট, অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছে 60 ইউনিট। দ্য লেভেল অফ এফিসিয়েন্সি কত, ওটা টাইমের দিয়েছে আর এটা প্রোডাকশনের দিয়েছে। ফর্মুলা কি অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়াল কত বলে, অ্যাকচুয়াল 60/50 × 100। অঙ্ক শেষ। এই যে এসেছিল পরীক্ষায়। আর কি ছিল, আরেকটা ছিল বলছে কি রোয়ানের ফর্মুলা লেখো, রোয়ানের বোনাস বের করার ফর্মুলা। মানে কোশ্চেন দেখতে পাচ্ছিস কেমন কোশ্চেন দেয়, তো করে দিলাম, এসে গুলো তোমরা শেষ করে দিলাম।